এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে। উনি আমাদেরকে ছোট ছোট দুটি ঘটনা পাঠিয়েছেন। চলুন এই দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি শুরু করি। প্রথম ঘটনাটি ওনার নানুর গ্রামেই ঘটেছিল, যখন 1998 সাল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘ সময় ধরে ভয়ঙ্কর এক বন্যা চলছিল। ওই সময়ে ওনাদের এলাকাতেও অনেক পানি হয়েছিল। তখন উঠোনে জাল ফেলে মাছ ধরতো অনেকে। পুরো গ্রাম পানিতে ভেসে গিয়েছিল। ওনাদের শেরপুর জেলায় কিন্তু সচরাচর পানি ওঠে না, কিন্তু ওই সময় পানি উঠে গিয়েছিল। সে সময় গ্রামের ছেলেমেয়েরা ওনাদের গ্রামের বড় একটা পুকুরে গোসল করত। ওই পুকুরটা নাকি এতটাই বড় ছিল যে ওটার উপর দিয়ে কাঠ দিয়ে একটি ব্রিজের মতো তৈরি করা হয়েছিল। ওই ব্রিজের উপর উঠে অনেকে নাকি পুকুরে লাফ দিয়ে গোসল করত। তো এমনই একদিন তিন্নি নামের একটা মেয়ে তার বান্ধবীদের সাথে মিলে গোসল করছিল পুকুরে। গোসল করতে করতে একটা সময় দেখা গেল তিন্নি নাই। বান্ধবীরা মনে করেছে সে হয়তোবা উঠে তাদেরকে না বলেই বাসায় চলে গেছে। তারাও কিছুক্ষণ পর উঠে বাড়িতে চলে যায়। ঘন্টা দুয়েক পরে তিন্নির মা তিন্নির এক বান্ধবীর বাড়িতে যায়। সেই বান্ধবীর কাছে জিজ্ঞেস করে তিন্নি কোথায়। সেই বান্ধবীটা বলে, তিন্নি কি বাড়িতে যায় নাই? তিন্নির মা বলে, না তো, সে তো বাড়িতে যায় নাই। তখন এই ব্যাপারটা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই তিন্নিকে খুঁজতে থাকে। আশেপাশে তো অনেক পানি। তিন্নি হারিয়ে গিয়েছে ওই পুকুর পাড়ে আর কি, বা পুকুরে গোসল করতে গিয়ে। শেষবার যেহেতু তাকে ওই পুকুরেই দেখা গেছে, তাই ওখানেই খোঁজা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামে হাশেম নামে একজন কবিরাজ ছিল। উনি মূলত একদম ছোটোখাটো কিছু কাজ করতো আর কি, ওই রকম বড় কিছু উনি জানতেন না। অনেকে তাকে হাতুড়ে কবিরাজ বলতো। তো এই হাশেম চাচা উনি তিন্নিকে খোঁজার জন্য দোয়া দরুদ পড়ে পুকুরে ডুব দিয়েছেন। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 5 মিনিট চলে যায়, হাশেম চাচার আর কোনো খোঁজ খবর নাই। এভাবে 10 মিনিটেরও বেশি হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। এলাকাবাসী তো আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ 10 মিনিটের বেশি হয়ে গেছে। একটা মানুষ তো এতক্ষণ পানির নিচে দম ধরে রাখতে পারে না। এখন তো একজনকে খুঁজতে গিয়ে আর একজন নিখোঁজ হয়ে গেল, অর্থাৎ 2 জন নিখোঁজ হয়ে গেল। এই হাশেম চাচা কিন্তু অনেক শক্তিশালী একজন পুরুষ মানুষ ছিলেন, বেশ উঁচু লম্বা, বয়স প্রায় 40-এর কাছাকাছি ছিল ওই সময়ে। এই ঘটনার প্রেক্ষাপটে আব্দুল কাদের নামে একজন লোক আসে। সেও ওই হাশেম চাচার মতোই হালকা পাতলা কবিরাজি পারত আর কি। সে আন্দাজ করতে পারে পানিতে কিছু একটা আছে। সে তার মতো করে প্রস্তুতি নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে ডুব দেয় পুকুরে। সে ডুব দেয়, তারও কয়েক মিনিট হয়ে যায়, তারও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। প্রায় 3 থেকে 4 মিনিটের মাথায় হঠাৎ করে পানিতে নড়াচড়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই এই আব্দুল কাদের ভেসে ওঠে, সাথে হাশেম চাচাও উঠে এসেছে। তবে সেটা এই আব্দুল কাদেরের হাতের উপরে, রক্তাক্ত অবস্থা। এলাকাবাসী তাড়াতাড়ি করে ধরাধরি করে তাদের দুজনকেই পুকুর থেকে তুলে আনে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাশেম চাচা ওই সময় জীবিত ছিলেন। কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই যে আব্দুল কাদের, উনি বলতে শুরু করেন যে উনি ডুব দেওয়ার পর দেখেন ভেতরে একটা বড় ড্যাগের মতো কিছু একটা। এই জিনিসটা তিন্নিকে ধরে রেখেছে। আর এই যে হাশেম চাচা, তাকে নাকি আধমরা করে ফেলে রেখেছে। এই অবয়বটা দেখতে ছিল অনেকটা নাকি কচ্ছপের মতো, তবে ঠিক কচ্ছপও না। এর মাথা ছিল, হাত পা ছিল, কচ্ছপের যেরকম হাত পা হয় ওই রকম হাত পা না, অনেকটা দানবীয় আকৃতির হাত পা। তবে মুখটা ঠিক মতো বোঝা যায় নাই। এটার আবার নাকি একটা লেজও ছিল। আর এই পানিতে কখনোই এত বড় কচ্ছপ আসা সম্ভব নয়। সামুদ্রিক কচ্ছপ অনেক বড় হয়, কিন্তু মনে হচ্ছিল যে ওই রকম সামুদ্রিক কচ্ছপ হয়তো বা এখানে এসেছে, তবে এখানে তো আসার কথা না।
ওই সময় এই আব্দুল কাদের উনি নাকি মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন, আর পড়তে পড়তে হাশেম চাচাকে একটা হ্যাঁচকা টান দেন, কিন্তু ওই অবয়বটা হাশেম চাচাকেও টেনে ধরে। এভাবে বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ওই অবয়বটা হাশেম চাচাকে ছেড়ে দেয়, কিন্তু চোখের পলকে তিন্নিকে নিয়ে নাকি উধাও হয়ে যায়। তো এটাই কিন্তু এই যে আব্দুল কাদের উপরে উঠে বলেন, হাশেম চাচাকে মোটামুটি একটু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়েছিল, তবে উনি সুস্থ হন নাই। 1 সপ্তাহের মধ্যেই হাশেম চাচা মারা যান। উনিও প্রায় একই কথা বলেছিলেন। উনি পানির নিচে ডুব দিয়েছেন, তিন্নিকে দেখতে পান। উনি দেখতে পান যে তিন্নির শরীর থেকে রক্ত শুষে খেয়ে নিচ্ছে এই কচ্ছপের মতো অবয়বটা। যখনই নাকি হাশেম চাচা ওখানে গিয়েছে, তখনই হাশেম চাচার উপরে চড়াও হয় এবং তাকে বেধড়ক আঘাত করতে থাকে, মারপিট করতে থাকে। এরপর ওনারা কিছু মনে নাই, উনি নাকি অজ্ঞান হয়ে যান। তবে ওইখানে উনি পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন। হাশেম চাচার মৃত্যুর পর ভালো একজন কবিরাজকে আনা হয়, কেননা তিন্নিকে কিন্তু আর পাওয়াই যায় নাই। তিন্নির লাশ যে ভেসে উঠবে তাও কিন্তু হয় নাই। বন্যার পানি কমে গেলে একটা কবিরাজকে আনা হয়। এই কবিরাজ জানায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা পিশাচ শ্রেণীর পানির জিন নাকি বন্যার পানিতে এখানে ভেসে এসেছিল, আর তার নজর পড়ে যায় তিন্নির দিকে। তিন্নি যখন পুকুরের মাঝ বরাবর গিয়েছে, তখনই তিন্নিকে টান মেরে নিচে নিয়ে যায়, আর তার সমস্ত রক্ত শুষে ওই জায়গায় মেরে ফেলে, মানে রক্ত চুষে খেয়ে ওইখানে তাকে মেরে ফেলেছে। এরপর এই হাশেম চাচা যখন পুকুরে ডুব দিয়েছে, সেও নাকি ওই অবয়বটাকে দেখে ফেলে, আর এই তিন্নিকে সে নিয়ে যেত না। হাশেম চাচা ওই অবয়বটাকে দেখে ফেলেছে। ওই সময়ে এই হাশেম চাচার উপরে চড়াও হয়েছে। এর মধ্যে কি হয়েছে, আবার এই যে আব্দুল কাদের সেও নেমে এসেছে। সেও নেমে এসে ওই অবয়বটাকে দেখে ফেলেছে। হাশেম চাচার সাথে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে তো আশেপাশে অনেক লোক চলে আসছে। ওই অবয়বটা নাকি তখন বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু ভর দুপুর, গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তখন নাকি হাশেম চাচাকে ছেড়ে দিয়ে ওই তিন্নির নিথর দেহটা নিয়েই সে পালিয়ে যায়। মূলত সে ওই বডির উপরে কিছু রিচুয়াল করে নাকি তিন্নির দেহকে ভাসিয়ে দিত। কিন্তু প্রবলেম হয়ে যায় যে 2 জন ব্যক্তি এই অবয়বটাকে দেখে ফেলেছে। এই জন্যই হয়তোবা তিন্নির লাশটা সে নিয়ে গেছে। অন্য কোনো জায়গায় গিয়ে হয়তোবা রিচুয়াল করেছে, তবে তিন্নির লাশের আসলে কি হয়েছিল এটা কখনোই জানা যায় নাই। তিন্নি নামের এই মেয়েটা এইভাবেই চিরতরে হারিয়ে যায়। ওই কবিরাজটি বলেছিল যে ওইখানে একটা বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের খালেই নাকি ওই অবয়বটা থাকে। বন্যার কারণে ভেসে এখানে এসে পড়েছিল, আবার সে ওই পাহাড়েই চলে গেছে। এখন আর এখানে সে আসবে না, আপাতত এই পুকুরে আর কোনো ভয় নাই। ওখানে যারা উপস্থিত ছিল, এর মধ্যে কিন্তু আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই, তার নানুও ছিল। এটা ছিল ওনার পাঠানো 2টো ঘটনার মধ্যে প্রথম ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। তো এই আব্দুল্লাহ ভাইয়ের নানির শ্বশুর বাড়ি, অর্থাৎ ওনার নানা বাড়ি বলতে হবে আর কি, সেখানে ঘটনাটি ঘটেছিল 90-এর দশকের কোনো একটা সময়। তো গ্রামের একজন লোক যাকে নানা বলে সম্বোধন করেন আব্দুল্লাহ ভাই, তার নাম হচ্ছে তাহের মিয়া। তো উনি তখন মোটামুটি 30 বছর বয়সে একজন যুবক। তবে ইনি কোনো কাজ কাম করতেন না, আর কোনো কাজ কাম না করার কারণে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হতো না। এই লোকটাও সারাদিন এখানে ঘোরে ওখানে ঘোরে, এইভাবে ঘোরাঘুরি করেই দিন কাটায়। একদিন গ্রামের রাস্তার উল্টো পাশে অন্য গ্রামে সে ভর দুপুরবেলা দেখতে পায় যে অনেকগুলো শূকর, মানে একটা দলে অনেকগুলো শূকর রয়েছে। কিন্তু এই শূকরগুলো চড়ানো যে লাগবে, চড়ানোর জন্য একটা রাখাল লাগবে, এই রাখাল নাই। সাধারণত দেখা যায় যে গ্রামে এই শূকর চড়ানোর জন্য রাখাল আসে, অনেকগুলো শূকর নিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়। এই শূকরগুলো কি করছে, একটা আবাদি ধানের ক্ষেত নষ্ট করছিল। এটা দেখে এই যে তাহের মিয়া সে কী করেছে, ওই শূকরগুলোকে তাড়িয়ে দেয়।
তো শুকরগুলো রাস্তা পার হয়ে একটা গ্রামে ঢুকে পড়ে। তো তাহের মিয়াও তাড়াচ্ছে, তাদেরকে ধাওয়া করেছে। তখন তাহের মিয়া দেখে যে এই শুকরগুলো একটা পুরনো বট গাছের কাছে যাওয়ার সাথে সাথে সবগুলো একসাথে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে তাহের মিয়া তো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক কিছু ছিল না। তবুও এই বিষয়ে কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসে, কারণ এমনিতেই সে কাজকাম করে না, তার উপর আবার সে শুকুরের পিছনে ধাওয়া করতে করতে আর এক জায়গায় চলে গেছে। কাজকাম না থাকলে যা হয় আর কি, এই কথা বলে তার বাড়ির থেকে বকাঝকা করতেই পারে, এই জন্যই মূলত সেই বিষয়ে কিছু বলে নাই। বেশ অনেক দিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। একটা সময় তাহের মিয়া এই বিষয়টা ভুলেই যায়। তো হয় কি, গ্রামের যারা আছেন, যারা আশেপাশে মাঠে কাজ করেন, তাদের যখন জল বিয়োগ করার প্রয়োজন হয় তখন তারা বিভিন্ন ঝোপঝাড় এই সমস্ত জায়গাগুলোতেই আসলে জল বিয়োগ করে থাকেন। তো এই তাহের মিয়া উনি একদিন রাতের বেলা কলা গাছের একটা ঝোপের কাছে গিয়ে জল বিয়োগ করার প্রস্তুতি নিয়েছেন। তো উনি জল বিয়োগ করেছেনও। যখনই উনি উঠবেন তখনই তার কাছে মনে হলো ঠান্ডা একটা বাতাস এসে তাকে ধাক্কা দিল। উনি পেছন দিকে তাকাতেই দেখেন বিশাল বড় আকৃতির একটা শূকর। জংলি শূকরও এত বড় হয় না। এই শূকরটা দেখে তার মনে পড়ে যায় ওই দিনের কথা, যেই দিন শূকরগুলোকে তাড়া করে ওই বট গাছের কাছে নিয়ে গিয়েছিল। সে দৌড় দেওয়ার চেষ্টা করে, যেদিকেই দৌড় দিতে যায় ওই শূকরটা তার সামনে চলে আসে। ডানে যদি যাওয়ার চেষ্টা করে ডানে ওই শূকরটার সামনে চলে আসে, আবার বায়ে যাওয়ার চেষ্টা করলে বায়ে চলে আসে। মানে শূকরটা তাকে ছাড়ছে না, তার সামনে চলে আসছে। অনেক সময় কোনো মানুষকে যদি আমরা আটকাতে চাই, সে যদি ডানে যেতে চাই আমরা ডানে সরে যাই, বায়ে যেতে চাইলে বায়ে সরে যাই, ওই রকম করছে শূকরটা, তার পিছু ছাড়ে না। এর ভিতর কি করেছে, কোনো না কোনোভাবে সে একটা ঝেড়ে দৌড় দিয়েছে, শূকরটাও তার পিছনে ঘোদ ঘোদ করতে করতে দৌড় দিয়েছে। যেহেতু তার বাসাটা খুব কাছেই ছিল, সে দৌড়ে বাসায় ঢুকবে, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর হোঁচট খেয়ে পড়েছে একদম দরজার কাছাকাছি। ওই সময় সে এক হাত দিয়ে ঘরের চৌকাঠ টেনে ধরে, আর ওই সময় শূকরটা তার পায়ে প্রচণ্ড জোরে একটা কামড় দিয়েছে। কামড় দিয়েই পেছন দিকে টান দিয়েছে, এত জোরে হ্যাঁচকা টান দিয়েছে যে এই তাহের মিয়া ঘরের চৌকাঠ ভেঙে পেছন দিকে চলে যাচ্ছে, ওই শূকরটা তাকে নিয়ে যাচ্ছে। আর ওই সময় এই তাহের মিয়াও দিয়েছে চিৎকার, আর ঘরের চৌকাঠ ভেঙে গেছে। এই শব্দে বাড়ির লোকজন জেগে যায়। ওই সময় ওই শূকরটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। বাড়ির লোকজন যখন বের হয়ে এসেছে তখন দেখে এক আজব ব্যাপার। এই তাহের মিয়া, তার শরীরে কোনো জামা কাপড় নাই, সে আজব অঙ্গভঙ্গি করছে, নাচানাচি করছে, নিজের মতো করে গান গাচ্ছে, এবং ওই সময় সে নিজের গালেই ক্রমাগত আঘাত করছে। এই অবস্থা দেখে তার বাবা তাকে ধরে নিয়ে তার জামাকাপড় ঠিকঠাক করে দেয়, গ্রামের মানুষকে ডাক দেয়। গ্রামের মানুষ তখন আসে। আসার পর তাহের মিয়ার এরকম আচরণ দেখে বিস্মিত হয়ে যায়। সবাই মিলে তাকে ধরে রাখতে পারছে না, এমন একটা অবস্থা। এত রাত্রে এখন কি করা যাবে, এত রাত্রে কবিরাজ কোথায় পাওয়া যাবে? তো কোনো রকমভাবে রাতটা তারা কষ্টে সৃষ্টে পার করেন, বাড়ির লোকজন ঘুমাতে পারেন নাই। সকালবেলা পার্শ্ববর্তী এলাকা থেকে একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আসে, আসার পর সে আসন বসায়, শুরু হয় জিন হাজির করার কার্যক্রম। কিছুক্ষণ পর জিন হাজিরও হয় নাকি তাহের মিয়ার শরীরে। তো কবিরাজ জিজ্ঞেস করে জিনকে, এই তুই এর পিছনে লাগছিস কেন? তখন ওই জিনটা বলে যে এই জিনের গোত্রের কিছু বাচ্চা জিনেরা নাকি শূকরের বেশ ধরে সফর করছিল। এই তাহের মিয়া তাদের দেখে ফেলেছে আর তাদের উপর আঘাত করছে, ঢিল ছুঁড়েছে। এই কারণেই বাধ্য হয়ে তারা তাদের সফরের রাস্তা পাল্টিয়ে ওই বট গাছে আশ্রয় নেয়। আর ওই সময় নাকি একজন বয়স্ক জিন হিসাবে এই জিনটাও তাদের সাথে ছিল। সমস্যা হয় কি, এই বট গাছে আসার পর নাকি তারা এখান থেকে আর সেভাবে যেতে পারছে না। আর তারা যদি এখান থেকে চলেও যায় এই অবস্থায় অনেক ক্ষতি নাকি হয়ে যাবে। ওই সময় কবিরাজ বলে, তোরা অন্যের ক্ষেত নষ্ট করছিস, তাও আবার ভর দুপুরে, রাতের বেলাও না। তা কোন মানুষটা এটা দেখলে বাধা দেবে না?
তাহের মিয়া তো ঠিক কাজই করছে, ও তো কোনো ভুল করে নাই, ও যেটা করছে একদম ঠিক কাজ করছে, এখানে কোনো ভুল নাই, যদি ভুল কিছু হয়ে থাকে তা তোদের হয়েছে। আর তোরা কেন দিন দুপুরে শূকরের বেশ ধরে একদম প্রকাশ্য দিবালোকে দৃশ্যমান হয়ে অন্যের ক্ষেত নষ্ট করবি? এটা তো ঠিক না। এ সমস্ত আবদার তো চলবে না, এই সমস্ত জ্বালাতন তো চলবে না, চলে যেতে হবে, সোজা চলে যা। তখন জিন বলে, আমি তো এত কিছু বুঝি না, ও আঘাত করেছে আর আমরা এখানে আশ্রয় নিছি, আমরা এখান থেকে যেতে পারতেছি না, আর ওর কাছ থেকেও যাব না। তখন কবিরাজ বলে, আচ্ছা কি নিলে তুই চলে যাবি বলতো? জিন বলে, আমরা এখান থেকে যেতে পারবো না, তোরা যাই দিস না কেন, আমাদেরকে কিছু বছর এখানে থাকতেই হবে, তা না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের একটা জটিল পদ্ধতি, জিনেদের জগতের অনেক নিয়মকানুন আছে, এইটা তার মধ্যে একটা। এই কথা শোনার পর ওই কবিরাজ নাকি একটা বিশেষ পদ্ধতিতে এই জিনকে তাহের মিয়ার থেকে আলাদা করে ফেলে, আর ওই জিনগুলোকে নাকি ওই বট গাছ থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটা কবরস্থানের বড় নিম গাছে আটকে ফেলে, এবং এমন ব্যবস্থা করে দেয় যেন আগামী 10 বছর এরা এই গাছেই বন্দি থাকে, এমনকি কাউকে ভয়ও দেখাতে না পারে, আর এখান থেকে বের হতেও না পারে, এমনভাবে এই কাজটা করে দিয়েছে। এরপর ওই কবিরাজ গ্রামবাসীকে বলে যায় যে এই জিনগুলো আর তাহিরের উপর আসর করবে না, 10 বছর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, 10 বছর পর ওই কবিরাজ এসে এই জিনগুলোকে স্থায়ীভাবে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। এই কথা বলে কবিরাজ চলে যায়। ঘটনা কিন্তু এখানে শেষ হয় না। দেখা গেল 10 বছর যাওয়ার আগেই ওই কবিরাজটি মারা যায়। তাই 10 বছর পর কবিরাজটা তো আর আসতে পারে নাই। এই কারণেই এই জিনগুলো ওখান থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাবার পর শুরু হয় আর একটা সমস্যা। তখন এই জিনগুলো অনেককে নাকি ভয় দেখায়। কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা তো ঘটবে, এটাই স্বাভাবিক। এক রমজান মাসে এক ছেলে বাজার থেকে ইফতারি কিনে বাড়িতে ফিরছিল ওই কবরস্থানের পাশ দিয়ে। ওই ছেলেটা ওই নিম গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন তার হাত থেকে একটা পেঁয়াজু পড়ে যায়। সে সেটা তুলে নেয় এবং খেয়ে ফেলে। বাচ্চা ছেলে, সে রোজা ছিল না, এই কারণে খেয়ে নিয়েছে। তারপর বাসায় যাওয়ার পর নাকি হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা হলে একটা কথা ছিল, বুকে ব্যথা শুরু হয়েছে। এরপর নাকি ছটফট করতে করতে ছেলেটা মারা যায়। অনেকে মনে করে এইটা ওই জিনেদেরই কাজ ছিল। তবে এই বিষয় নিয়ে কোনো ওঝা কবিরাজ এদের কাউকে ডাকা হয়নি। এটাই ছিল প্রথম ঘটনা 10 বছরের মধ্যে। কেউ কেউ ভেবেছে এমনি হয়তো বা মারা গেছে, কিন্তু এরকম একটা ছেলে হঠাৎ করেই মারা গেল। বাড়িতে এসে যখন বুকে ব্যথা হয়েছে তখন বাড়ি থেকে জিজ্ঞেস করি, তুই কি খাইছিলি? তখন বলেছে যে এরকম একটা পেঁয়াজু পড়ে গেছিলো নিম গাছের নিচে, ওইটা তো আমি উঠাই খাইছি। এখন পেঁয়াজু খেলে পেটে ব্যথা হতে পারে, যেহেতু নিচে পড়েছিল, ধুলাবালি লেগেছে, তাই বলে বুকে ব্যথা হবে? এই জন্য অনেকে মনে করেছে জিনের বদনজরের কারণে এটা হয়েছে, অথবা ওরা ইচ্ছা করে ওই খাবারের উপর এমন কোনো জাদুটোনা করে দিয়েছিল যার কারণে ওই খাবারটা খেয়ে ও মারা গেছে। এটা এক একজন এক এক কথা বলেছে ওই সময়। আর এই যে কবরস্থানের যে রাস্তাটা, এটা বাজার থেকে গ্রামে আসা একটা শর্টকাট রাস্তা, তাই সবাই এই রাস্তা দিয়েই আসতো। রাতে অনেকে অনেক কিছুই দেখেছে। কেউ রাতের বেলা ওই কবরস্থানের বিভিন্ন কবরে নাকি আগুন জ্বলতে দেখেছে, কেউ চিৎকার শুনতে পেয়েছে, কেউ আর বাচ্চাকেও দেখেছে। এমনকি এক রমজান মাসে একজন লোক দেখে যে একটা পিচ্চি ছেলে হঠাৎ করে তার সামনে চলে এসেছে। রাতের বেলা সে আসছিল, এসেই বলতেছে, লেজ ছাড়া খাসি দিবি, লেজ ছাড়া খাসি। ওই লোক তো বোঝে না লেজ ছাড়া খাসি, এই ছেলেটাই বা কে, কার ছেলে? গ্রামে কিন্তু ছোট বাচ্চা কাচ্চাদেরকে দেখলে অনেকেই বলে যায়, তোমার বাবার নাম কি? বাবার নাম বলে বুঝতে পারে যে সে কোন বাড়ির ছেলে বা কার ছেলে। তো উনি বলছে, এই তোমার বাবার নাম কি, কোন বাড়ির ছেলে তুমি? সে কোনো কথা বলে না, বলে যে লেজ ছাড়া খাসি দিবি, লেজ ছাড়া খাসি, আমার লেজ ছাড়া খাসি চাই। সে তো বুঝতে পারে না, সে চলে আসছে। আসার পর যখন কয়েকজনকে বলেছে, এই ওইখানে একটা বাচ্চা দেখলাম পাগলের মতো কি যেন বলে, লেজ ছাড়া খাসি চায়, তখন লোকজন বলতেছে যে কোন জায়গা দেখছো? ওই নিম গাছ তলার ওখানে। সর্বনাশ,
ওই জায়গা তো ভালো না। আর লেজ ছাড়া খাসি মানে তো মানুষের বাচ্চা। এইটা নাকি জিনেরা মাঝে মাঝে বলে লেজ ছাড়া খাসি, এটা দ্বারা মানুষের বাচ্চাকে বোঝানো হয়। তখন তো সবাই ভয় পেয়ে যায়, ওই রাস্তাটা ব্যবহার করা একদমই বাদ দিয়ে দেয়। খুব ইমার্জেন্সি ছাড়া কেউ ওই রাস্তাটা ব্যবহার করতো না। দিনের বেলাতেও কয়েকজন মিলে যেত, আর রাতের বেলাতেও যদি খুব ব্যবহার করতেই হতো কয়েকজন মিলে ওখান দিয়ে আসতো। তবে রাতের বেলা হয়তোবা হাজারে একজন খুব দরকার পড়লে সেটা ব্যবহার করতো আর কি। এরপর অনেক দিন সেখানে তো আসলে মানুষজনের আসা যাওয়া অনেকটাই কমে গিয়েছে। ঘটনাটা চাপা পড়ে যায় সময়ের সাথে সাথে। একদিন হয় কি, একজন বৃদ্ধা মহিলা ওই কবরস্থানের পাশে যে বাঁশ ঝাড় রয়েছে, ছোটোখাটো একটা বাঁশ ঝাড় রয়েছে, সেই বাঁশ ঝাড়ে শুকনো বাঁশের পাতা করা ছিল জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। তখন সে দেখে একটা কুকুর হঠাৎ করেই বাঁশ ঝাড়ের ঝোপ থেকে বেরিয়ে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে আবার সেই ঝোপের মধ্যে গিয়ে মিলিয়ে যায়। ওই ঝোপটা নাকি অনেক ছোট ছিল, ওখানে একটা কুকুর নাকি ঢুকে যে বেরিয়ে যাবে বা সে ওখানে ঘাপটি মেরে বসে থাকবে এটা আশা করা যায় না। এমত অবস্থায় গ্রামবাসী মসজিদের ইমামের কাছে ঘটনাটা বলে। ইমাম সাহেব পরদিন তার সাথে করে তার ওস্তাদকে নিয়ে আসে। ওস্তাদ সবাইকে যেতে বলে ওই নিম গাছের ওখানে। সবাই ওখানে যায়, উনিও ওখানে গিয়ে নিম গাছের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর গ্রামবাসীর কাছে সব কথা উনি বলতে শুরু করেন। উনি বলেন, এখানে তো অনেকগুলো জিনকে আটকে রাখা হয়েছিল, তবে ওরা আসলে কারো ক্ষতি করতে চায় না। তবে এই গাছের যে ছায়া, এই ছায়াটা যদি কেউ পেরিয়ে যায় তখন নাকি ওদের কিছু ক্ষতি হয়, এই জন্য ওরা ভয় দেখানোর চেষ্টা করে। আর ওই যে ছেলেটা মারা গিয়েছিল এর পেছনে নাকি এদের হাত নেই। মানুষ এমনি এমনি আলোচনা করেছে ওই ছেলেটা অন্য কোনো কারণে মারা গেছে, জিনেরা একে কিছুই করেনি। আর তারা এখানেই থাকবে, এই জায়গাটা তাদের ভালো লেগে গেছে। যদিও বা এখানেই তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তবে এই জায়গাটা তাদের ভালো লেগে গেছে। তবে ওরা কথা দিয়েছে ওরা বিনা কারণে কাউকে ভয় দেখাবে না। আর ওদেরকে যদি কেউ হঠাৎ করে দেখেও ফেলে, কেউ যেন ভয় না পায়। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে যেই মহিলা, এই মহিলাকে কেন আক্রমণাত্মক হয়ে কামড়ে দিল? এই মহিলা নাকি এই নিম গাছের এখানে ময়লা ফেলতো, কারণে অকারণে নাকি ময়লা ফেলতো। মূলত এই কারণেই ওই বৃদ্ধা মহিলাকে কুকুর হয়ে কামড়ে দিয়েছিল। এছাড়া তারা কাউকে আক্রমণ করবে না এমনটাই বলেছিল। আর এমনি টুকিটাকি ভয় দেখিয়েছে, এই যে লেজ ছাড়া খাসি চাই এগুলো এমনি ভয় দেখিয়েছে আর কি। এরপরে নাকি এখানে আসলে টুকিটাকি কিছু ঘটনা ঘটেছে, তবে ওই রকম বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কাউকে করেনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু আমরা গ্রামের নামটি বলিনি, ইউনিয়নের নাম বলেছি। এর পিছনে কারণ হচ্ছে এখানে যে জিনেরা থাকে এদেরকে নাকি বন্দি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজ পায়তারা করেছে, এখানে আসার চেষ্টা করেছে। আর এটা জানাজানি হলে কিছু দুষ্টু কবিরাজ এখানে এসে ওদেরকে বন্দি করার প্রক্রিয়া চালাতে পারে। যেহেতু ওরা এখন কাউকে ভয় দেখায় না, কারো ক্ষতি করে না, এই জন্যই মূলত সঙ্গত কারণেই গ্রামের নামটি আমরা বললাম না, বা আমাদেরকে আসলে বলতে নিষেধ করেছিলেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ ভাইকে। ঘটনাটা 2015 সালের। আমি তখন কোনো একটা কাজে ঢাকার বাইরে গেছি, কুমিল্লার কোনো একটা এলাকায় কয়েকদিনের জন্য গিয়েছিলাম। আসলে সেদিন সেবার আমার হারিয়ে যেতে ইচ্ছা করেছিল। মনে করছিলাম আমি যে আমি চলে যাই কোথাও। সেই চলে যাওয়াটাই মনে হয় আমাকে একটা সুতোর মধ্যে টেনে নিয়ে এসছে। একদিন ফজরের নামাজের পর আমার ফোনে একটা কল আসে, আর ওপাশ থেকে আমার ফোনে যে নাম্বারে কল আসে সেই নাম্বারটাও পরিচিত মনে হচ্ছিল আমার কাছে। ওপাশ থেকে একজন মহিলা কাপা কণ্ঠে বলেন, আপনি কি হুজুর একটু আসতে পারবেন? আমার মেয়েটার মধ্যে আমি এখনো মানুষের রূপ দেখতে পাচ্ছি না। এবং সে প্রচণ্ড চিৎকার এবং চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, জোরে জোরে কাঁদছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। এত জোরে চিৎকার করছিল যে আমি শুনতে পারছিলাম না যে উনি প্রপারলি কি বলছিলেন ফোনে।
আমি তাকে শান্ত হতে বললাম যে ঠিক আছে আপা, আমি আপনার কথাটা শুনছি, আপনি একটু শান্ত হয়ে বলেন। তিনি ঠিকানা দিলেন আমাকে এবং তিনি বারবার বলছিলেন ওই মহিলা যে ওর চোখ বদলে গেছে, ওর চোখটা বদলে গেছে। আমি যেহেতু কুমিল্লায় ছিলাম তাই কুমিল্লারই সেই ঠিকানায় আমি যাই। আমি জানি না কেন কুমিল্লাতেই সেই ঠিকানাটা হলো। আমি দুপুরে তাদের বাড়িতে পৌঁছাই। আমি একটা জিনিস মনে করি যে কোনো একটা কারণে আমি যখনই যেখানে যাই, কোনো একটা কারণে সেখানকার কোনো না কোনো মানুষ খবর পায়। আমি এটা জানি না কেন, কিভাবে খবর পায়। দেয়ালে দেয়ালে কথা হয় কিনা আমি জানি না, মানুষে মানুষে কথা হয় কিনা আমি জানি না, কিন্তু আমি জানি আমি যদি আজ চট্টগ্রামে যাই, চট্টগ্রামে কোনো না কোনো একটি কল পাবো আমি, এবং সেটা চট্টগ্রামেরই হবে। যাই হোক, আমি দুপুরবেলা তাদের বাড়িতে পৌঁছাই। বাড়িটা পুরনো কিন্তু বড়, চারিপাশে দেয়াল এবং ভেতরে অনেকগুলো ঘর, কিন্তু এই বাড়িটার মধ্যে একটা অদ্ভুত নীরবতা। মেয়েটার নাম ছিল নাবিলা, 17 বছর বয়স। আমি অরিজিনাল নাম বলছি, আমি ছদ্মনাম বলছি না। আমি যখন তাকে প্রথম দেখলাম, আমি দেখি ঢোকার সময় জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল, খুব স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না। আমি সালাম দিই। আমি বুঝেছি, আর আমি বুঝি, একদম যে বুঝি না তা না। সে ধীরে ধীরে মাথাটা ঘুরায় আমার দিকে। তার চোখে এমন একটা দৃষ্টি যা কোনোভাবেই আমার কাছে স্বাভাবিক লাগলো না। সে হেসে বলল, এত দেরি করলেন কেন? যেন আমি তার পূর্ব পরিচিত। আমি থেমে গেলাম। আমি ওই জায়গায় থেমে যাই, পজ নিই, আর কোনো উত্তর নেই আমার কাছে। সেই মহিলা আসলেন, তার মা আমাকে বললেন, প্রায় 2 মাস হয়েছে সবকিছু শুরু হয়েছে ভাই। তার বান্ধবীদের সাথে একটা জায়গায় যায়, পিকনিক করতে যায়। সেই জায়গাটাতে কিছু ছবি তোলে। ওই পুরনো দেয়াল আছে না, পুরনো দেয়ালকে বেস করে কিছু ছবি তোলে তারা। ওই জায়গাটা খুব ভালো জায়গা ছিল না, সম্ভবত পরিত্যক্ত ছিল। তারা আনন্দ ফুর্তি করছিল, ছবি তুলছিল, হাসাহাসি করছিল। তার কিছুদিন পর থেকে ফিরে আসার পরে আমিও তার মধ্যে একটা পরিবর্তন শুরু করি। আমি দেখি পরিবর্তনটা পরিলক্ষিত হয়। আমি এই পরিবর্তনটা আমার মেয়ের মধ্যে আগে কখনো দেখি নাই। রাতের বেলা সে একা কথা বলে। হঠাৎ একদিন বলে যে উপরের সিলিংয়ের মধ্যে ছোট ছোট বিড়াল দৌড়াচ্ছে। আমার ছেলের মেয়েটা রাতে ঘুমায় না, আয়নার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আমার মেয়েটা খুব একটা আয়নায় তাকিয়ে মেকআপ করতে পছন্দ করে না, বা কোনো মেয়েদের যেসব প্রসাধনী ইউজ করা, আয়নার সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ সময় নষ্ট করে, এরকম কিছু আমি কখনো ওর মধ্যে দেখিনি। কিন্তু ওখান থেকে আসার পর থেকে ওই আয়না তাকায় থাকে ঘন্টার পর ঘন্টা। আয়নার দিকে পয়েন্ট করে বলে যে ওরা আসবে। আমি দেখতে পাই ওরা আসবে। এবং সে হঠাৎ একদিন বলল যে ওই বাড়িটা আমাদেরকে ডাকছে, ওই দেয়ালটা আমাকে ডাকছে আম্মু। ওর চোখগুলো কালো হয়ে যায়। ওর ভেতরে আমি কোনো মনুষ্যত্ব খুঁজে পাই না। একটা মানুষ, সাধারণ মানুষ এ ধরনের আচরণ করতে পারে না। আমার মেয়ে তো নাই, যাকে আমি জন্ম দিয়েছি, আমি জানি। এবার আমি নাবিলার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি জিজ্ঞেস করলাম, মামনি তুমি কি দেখো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা লম্বা ছায়া দেখি। ওর মুখ থেকে রক্ত পড়ে, কিন্তু মুখের কোনো স্ট্রাকচার নাই, কোনো চোখ নাই, কোনো কান নাই, কোনো নাক নাই, কিন্তু দাঁত আছে, মুঠোট আছে, রক্ত পড়ে। আমি শুনে বুঝতে পারছি যে হয়তো পজেশন কোনো ইস্যু আছে, পজেসড হতে পারে, অথবা ওকে সেহের করতে পারে। আমি তেলাওয়াত শুরু করলাম। আমার তো একটাই হাতিয়ার, আমার কোরআন। আমি তেলাওয়াত শুরু করি। আমি দেখতে পাই মেয়েটার শরীর কাঁপতে শুরু করেছে, তার কণ্ঠ বদলে যাচ্ছে, একটা শব্দ আসছে ভেতর থেকে। অনেকে কাশি দিলে দেখবেন ভেতর থেকে বা কারো যদি লাংসে প্রবলেম থাকে, অথবা দেখবেন যে উইজিং হচ্ছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা উপরের দিকে লাংসের উপর দিক থেকে কেউ নিঃশ্বাস নিলে ঘো ঘো শব্দ হয়। সেই ঘো ঘো শব্দের মতোই
ওর কণ্ঠের বাইরে ভেতর থেকে আলাদা একটা কণ্ঠ আসতে থাকে, ওকে নিয়ে যাব, এটা আমাদের। খুব পরিষ্কারভাবেই উইজিংয়ের সাথে শব্দটা আসতে থাকে আমার কাছে। আমি বুঝি বিষয়টা গভীর, বেশ গভীর। আমি সিদ্ধান্ত নেই আমি সেই জায়গায় যাব, আমাকে দেখতে হবে সেই জায়গায়। সন্ধ্যার পর আমরা রওনা দিলাম, আমি এবং আমরা। জায়গাটা একদমই নির্জন ছিল। দেয়ালটা ভাঙা ছিল, যেখানে বোঝা যাচ্ছে যে আজকালকার জমানার মানুষ যখন এখানে আসবে এই দেয়ালটা দেখে অনেক ছবি তুলতে ইচ্ছা করবে। বড় গাছ আছে, একটা অদ্ভুত ঠান্ডা আছে সেই গরমের ভেতর। মাঝে মাঝে মসজিদে গেলে আমি এই ধরনের অদ্ভুত ঠান্ডা আমি এটা ফিল করি। মাঝে মাঝে কিছু মসজিদে, গ্রামের এখনও অনেক মসজিদে ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই মসজিদে ঢুকলে অদ্ভুত একটা ঠান্ডা লাগে, আল্লাহ প্রদত্ত। কিন্তু সেখানেও অদ্ভুত একটা ঠান্ডা লাগছে। আশেপাশে কোনো বাতাস নেই, কিন্তু সেই জায়গাটা ঠান্ডা, হিম করা ঠান্ডা। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ আমাদের দেখছে। আমি তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ ভেতরে আমি ভাঙা সিঁড়ির শব্দ পাচ্ছি। আমি এই ভাঙা সিঁড়ির উপর থেকে একটা শব্দ আসছে। সিঁড়িটার একটা পর্যন্ত ভাঙা, এরপরে উপরে যাওয়া যায় না, কিন্তু সেই সিঁড়ির ভিতরে কেউ হাঁটছে, সেই শূন্য সিঁড়িতে কেউ হাঁটছে, কিন্তু সেখানে কেউ নেই। পাশের গ্রামের এক বৃদ্ধর সাথে কথা বললাম। তিনি বললেন, এই বাড়িতে তেমন একটা মানুষের যাতায়াত নাই। মাঝে মধ্যে চোরটা আসে, মাঝে মধ্যে এই জায়গায় হিরোইনসিরা আসে, গাঁজা হিরোইন খায়। তো একটা কাহিনী আছে এই জায়গায়, বহু আগে এই জায়গায় একটা মাইয়ারে নিয়ে একটা প্রতিবেদন হয়েছিল, পেপারে খবর হয়েছিল। এক মাইয়ারে নিয়ে আইসা এই জায়গায় নষ্ট করছিল, আর মায়াডারে মাইরা হলাইছিল। মায়াডার চুল মূল কাইটটা, মায়াডার মাথা মুতা কাইটটা এই জায়গায় জাদু করছিল না কি করছিল, লাশ পরে পাওন গেছে। কিন্তু এই জায়গাতে মাইন্ডসে তেমন একটা চলাফেরা করে না ওই দিন ফর্তিকা। তো হিরোইনসি আইয়া কয়েকদিন একটা হিরোইনসিরও আমি বাইক যেতে দেখছি এই জায়গায়। থায় না মানুষ আইয়া বইতে পারে না, বেশিক্ষণ থাকতে পারে না, ভয় পায়। দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়। এর দিকে দেন না, এর দিকে কোনো খেত খুত নাই, এনো জায়গা জমি নাই। জায়গা জমি থাকলে মানুষে খেত খামারি করতে পারতো না, কারণ এনো মানুষে ভয় পায়। এখন আমি তো প্রতিদিনই যাই, আমার তো তেমন ভয় টয় করে না। তো অনেক পোলাপাইনি আছে এই জায়গায় আইলে ভয় পায়। মাইনসে জায়গাটারে খারাপ কয়। আমিও আপনার দেখুন জান গায় না, থাইকেন না, কোন না কোন বিপদে পড়বেন, পরে এনেও মাইনসে পাইবেন কই সমস্যায় পড়া থাকলে। আমি সেই বাড়িতে ব্যাক করি। ব্র্যাকের আর একটা কথা বলে দিই, আমি একটু আমাদের গ্রামের টোনের কথা বললাম, যেহেতু কুমিল্লার আশেপাশের রিজিয়নের কথা বলছি, তাই কিছুটা মিল রাখার চেষ্টা করছিলাম। আমি নাবিলার কাছে ফিরে আসি, এবার প্রস্তুতি নিয়ে ফিরে আসি। আমি তেলাওয়াত শুরু করি। আমি তেলাওয়াত করার সাথে সাথেই নাবিলা চিৎকার করে উঠতে থাকে। ওর ভেতর থেকে ওর আর কণ্ঠ যেদিন আমি প্রথম শুনেছি সেটা পাচ্ছি না। ভেতর থেকে আসছে, তুমি কেন বারবার আসছো, তুই কে বারবার আসছিস। ওই আমাকে খুব বাজে বাজে কয়েকটা গালি দিল। আমি বললাম, তুমি কে? প্রথমে তুমি বললাম, প্রথমে আপনি বললাম, প্রথমে তুমি, তারপর তুমি বললাম, তুই বললাম। বলে, আমি এখানে বহুদিন ধরে আছি, ও আমার জায়গায়, আমি ওর জায়গায়। আমি তেলাওয়াত বাড়িয়ে দিলাম। প্রতিক্রিয়া তীব্র হচ্ছিল, আর মেয়েটা বারবার দেয়ালে আঘাত করছিল। আঘাত করার এক পর্যায়ে মেয়েটার সামনের দাঁতটা পড়ে যায়, দুটো দাঁতই পড়ে যায়, প্রচন্ড রক্ত। আমি থামি নাই, আমি জানি যে
রক্ত, দাঁত পড়ছে বা নড়ছে, যেটাই হোক আমাকে তিলাওয়াত চালিয়ে যেতে হবে, এগুলি পরে ফিক্স করা যাবে। প্রায় 1 ঘন্টা ধরে আমি তেলাওয়াত করার পর আমি দেখলাম যে ওর ভেতর থেকে কয়েকটা লাল ধরনের ধোঁয়া বেরোলো এবং 1 ঘন্টা পর সে দুর্বল হয়ে গেল ওই জায়গাটা। আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু দখল না, এটা একটা সত্তা না, এটা একটা জায়গার সাথে যুক্ত। নাবিলা যখন সেই বাড়িতে গিয়েছিল হয়তো সেই নিজেই সেই জায়গার সংযোগটা তৈরি করেছে। আমি তাদের বললাম যে ওই জমিদের বাড়িতে যে দোয়া করতে হবে এবার আমাকে, কারণ আমি এখানে পড়লে কাজ হচ্ছে না, সেখানে যে আমার কোরআন তিলাওয়াত করতে হবে, খুব ভালোভাবে সেখানে নাবিলাকে নিয়ে যে সম্পূর্ণভাবে মানসিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। আমি আবার সেই বাড়িতে যাব এই ধরনের প্ল্যান করি এবং রাত 1টার দিকে আমি সেই জায়গায় যাই। আমি তিলাওয়াত শুরু করি, হঠাৎ বাতাস জোরে বইতে থাকে, মনে হচ্ছিল পুরো জায়গাটা কাঁপছে। গরুর শব্দ, এটা ঘন্টার শব্দ, মনে হচ্ছে গরুর গলায় সেই ঘন্টাটা। গরু যখনই শব্দ করছে সেই ঘন্টাটাও তাল মিলিয়ে শব্দ করছে। খুব জোরে মনে হচ্ছে গরুটা তার শিং দিয়ে দেয়ালটাতে গুঁতা মারছে। বাড়িটা নড়ছে, মনে হচ্ছে এখনই আমার মাথার উপর ধপাস করে পড়বে। প্রায় 3 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত চলতে থাকে এবং আমি শেষবারের মতো তেলাওয়াত শেষ করে জোরে পড়ি। হঠাৎ করে সব শান্ত হয়, নীরবতা ভাঙে। আমার ফোনে একটা ফোন আসে, বলে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হলো যে সংযোগটা হয়তো ভেঙে গেছে। আমি আর সেদিন তার বাড়িতে যাই না। 1 মাস পর আমি আবারও কুমিল্লায় কোনো একটা কাজে যাই। আমাকে আবারও সেই নাম্বার থেকে ফোন আসে। আমি বলি যে কেমন আছেন, বলে যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি যাই সেই বাসায় খালি শুধু দেখার জন্য ও কেমন আছে। মেয়েটার মধ্যে একটা আরবিক মায়াবী কাজ করে, একটা মায়া কাজ করে, মনে হচ্ছে আমি আমার নিজের মানুষকে দেখছি, খুব কাছের মানুষকে দেখছি। শুনি আমি পরবর্তী সময়ে যে নাবিলা ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিল এবং সে প্রায় বলতো যে মা, আমি একটা অন্ধকারে ছিলাম অনেক দিন, আমাকে কেউ আটকে রেখেছিল। এই ঘটনাগুলো আমাদের শেখায় সব কিছু চোখে দেখা যায় না, কিন্তু অনেক কিছুই বাস্তব। আমরা ভয় পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। আমি আব্দুর রব আপনাদের বলবো, নিজেকে রক্ষা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, অজানা জায়গায় সরাসরি প্রবেশ করবেন না, একটি সাবধানতা বজায় রাখবেন সব সময়। আলিফ ভাইকে শুনুন, উনি মানুষটা খুবই ডিফারেন্ট একটি মানুষ। ওনার মতো মানুষের সাথে কাজ করতে পেরে, ওনাকে ঘটনা দিতে পেরে আমি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু তারপরও আমার ভেতর থেকে সেটা যায়নি। ওনাকে আমি যথেষ্ট পছন্দ করি। আমি খুব পছন্দ করি জাহিদ ভাইকেও, যিনি ঘটনা পাঠান ওনার কাছে। আমি পছন্দ করি হুজাইফাকে, যথেষ্ট সম্মান করে ছেলেটা আমাকে, রেফাত ভাইকে এবং সকলকে যারা আলিফ ভাইয়ের কাছে ঘটনা পাঠায়। আমিও চেষ্টা করব আরও কিছু ঘটনা পাঠানোর, লিখলাম ছোট করে। আমি আলিফ ভাইকে বলবো, আলিফ ভাই আপনি অনেক দিন যাবৎ ওয়েট করেছেন, আমাকে বলেছেন, আমি আপনাকে ঘটনা দিতে পারিনি। আমি চেষ্টা করব এখন থেকে ভালো কিছু আপনাকে পাঠানোর জন্য, যাতে আপনি আবারও ফিরতে পারেন সবার মাঝে। আপনাকে অনেক মানুষ চায়। প্রায় সময় ভৌতিকতার চ্যানেলে ঢুকলে অনেকের কমেন্ট দেখতে পাই, বহু কমেন্ট আসে। দোয়া চাই আপনাদের কাছে আমার জন্য। যদি সবাই দোয়া করেন এবং একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আমার মনের আশা, নেক আশাগুলো পূরণ করবেন আল্লাহ। আমিও চাই যে আপনাদের সকলের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করুক। আসিফ ভাই বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন। মূলত উনি এই ঘটনাটি যার থেকে সংগ্রহ করেছেন, ওনার নাম রাশেদ। দেরি করছি না, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনায়। আসিফ ভাই উত্তরায় একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন। মাসে 5 দিন ওনার ডিউটি থাকে নাইট শিফটে
যেদিন নাইট শিফটে তিনি কাজ করেন, ওই দিন ওনাদের অফিসে কাজ করে সবাই মাত্র 2 জন। তো উনি যে অফিসে কাজ করেন সেটা একেবারে টপ ফ্লোরে, 12 তলার উপরে, ছাদের পাশে বিশাল বড় 3টা রুম নিয়ে তাদের অফিস। তো আগে যাদের অফিস এখানে ছিল সেখানকার এক পরিচিত কর্মকর্তা ওনাকে বলেন যে এই ছাদে নাকি জিনের সমস্যা আছে, তাই তারা অফিসটা ছেড়ে দিয়েছে। তা আসিফ ভাই আবার এসব জিন ভূত ভাই বিশ্বাস করতেন না তিনি, তাই এটা নিয়ে তিনি তেমন মাথা ঘামাতেন না। তবে হ্যাঁ, মাঝে মাঝে তিনি নাকি রাতে ডিউটিতে থাকলে মাঝরাতের দিকে আর কি যেটা হতো যে কি জানি জানলা ধাক্কা দিত, তাই তিনি সব রুমের লাইট জ্বালিয়ে জানালা লাগিয়ে অফিস করতেন। তো গত অক্টোবর মাসের কোনো এক রাতে ওনাদের সার্ভারের সমস্যা থাকবার কারণে তিনি কাজ না থাকায় রিসেপশনে বসে টিভি দেখছিলেন। তিনি দেখছেন যে অফিসের রিসেপশনে নাইটে একজন নতুন লোক কাজে এসেছেন। বয়স হবে আনুমানিক 60 কি 65 বছর। তো আসিফ ভাইয়ের লোকটাকে দেখে একটু মায়া হয়। তিনি ভাবতে থাকেন, টাকার জন্য মানুষ এই বয়সে রাত জেগে কাজ করতেছে। তো তিনি সেই লোকের সাথে পরিচয় হয়ে বলেন যে, ভাই দেখেন, নতুন মনে আসেন আপনি, অফিসে তো 2 জন ছাড়া কেউ নাই, আপনি আমাকে না বলে মেন গেটের দরজাটা খুলবেন না আর সব জানালা আটকায় রাখেন। তা আসিফ ভাইয়ের হাব ভাব দেখে লোকটা বলতেছে যে, স্যার ভয় পায়েন না, জিন ভূত এখানে নাই। ওইটা জোরে বাতাস হইলে জানলাতে মনে হয় কেউ ধাক্কা দেয় এমন লাগতেছিল আপনার, আসলে তেমন ভয়ের কিছু নাই। তো অনেকক্ষণ কথা বলতে বলতে আসিফ ভাই জিজ্ঞাসা করেন যে এই বয়সে কেন তিনি এই কাজ করতেছেন আর জিন ভূত আছে কি না এটা উনি কিভাবে জানলো। তখন সেই লোক বলেন যে, স্যার আমার জীবনের অনেক ইতিহাস আছে, শুনলে মাথা ঠিক রাখবে না আপনার, আবার কেউ বললে বিশ্বাস করতে চায় না। যাজ্ঞা স্যার, আপনাকে এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, আজকে বিপদে পড়া এই কাম করতেছি। তো আসিফ ভাইয়ের তখন একটু আগ্রহ বাড়ে। তিনি তার কাছে বলেন যে জানতে চান যে আসলে কি সমস্যা বা কি হয়েছে। যেহেতু তারা অবসর সময় বসে আছে, তার জানার আগ্রহ তখন বেশি ছিল। এবং তখন সেই লোকটা বলা শুরু করে, রিসেপশনে সেই লোকটা। তো সেই লোকের নাম রাশেদ। তিনি প্রায় 5-6 বছর ধরে ঢাকায় থাকেন। ওনার বয়স যখন 40 কি 45 হবে, তখন থেকে তিনি গ্রামে একটি ভেষজ মেডিসিনের দোকানে তিনি ব্যবসা শুরু করেন। মানে দোকান থেকে তখন তিনি ব্যবসা শুরু করেন ওনার এলাকায়। তো কিছু মেডিসিন আছে তা তিনি এক লোকের মাধ্যমে জানতে পারেন যে কয়েক গ্রাম পরে এক কবিরাজের কাছে নাকি পাওয়া যায়। তখন তিনি সেই কবিরাজ থেকে প্রতিনিয়ত ভেষজ ওষুধগুলো কিনে আনতেন। একদিন বেশ বৃষ্টি হচ্ছিল। রাশেদ ভাই তিনি কবিরাজের চেম্বারে যাওয়ার পর বের হতেও পারছেন না। এমন সময় এক লোক তার জিনে আক্রান্ত মেয়েকে নিয়ে আসে কবিরাজের কাছে জিন তাড়ানোর জন্য। তো যাওয়ার সময় বেশ ভালো অঙ্কের টাকাটা সে লোক দিয়ে যায়। যখন তার মেয়েকে চিকিৎসা করে যাচ্ছিল, ভালো অঙ্কের একটা টাকা দেয়। তো রাশেদ ভাই সে কবিরাজকে জিজ্ঞাসা করে বলে যে, ভাই আধা ঘন্টা তো কাজ করলেন না, এত টাকা ইনকাম করলেন, আমি তো সারা দিনেও এমনকি 2 দিনেও তো টাকা কামাইতে পারি না। তখন কবিরাজ বলে, ভাই আমি জিনে ধরা রোগী, আর এই তাবিজ ছুড়ানো টুকটাক এই কাজগুলো করি আর কি। আপনার চেনা জানা যদি কোনো রোগী থাকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আপনার কমিশন দিব। তো রাশেদ ভাই তো শুনে একটু বেশ খুশি হয়ে যান, কারণ এমন রোগী তো গ্রামে অহরহ আছে, আর এটা তো হতে পারলে একটা বাড়তি ইনকাম তার জন্য। তো তিনি সেই রাশেদ ভাই তিনি সেদিনের মধ্যে এসে পড়েন এবং তার দোকানে এসে সাদা কাগজে লিখে টাঙ্গায় দেয় যে মেডিসিন বেচবার পাশাপাশি জিনে ধরা রোগী এবং তাবিজ ছুড়ানোর কাজও এখানে করা হয়ে থাকে। তো 2-3 দিন পর এরকম দেখা যায় রোগী আসা শুরু করে, আর তিনিও কবিরাজের ঠিকানা দিয়ে টুকটাক ভালো ইনকাম তার শুরু হয়ে যায়। মাসখানিক পর রাশেদ ভাইকে কবিরাজ একদিন দেখা করতে বলেন। তো তিনি যখন যান, সে কবিরাজকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, কি যেন লুকাচ্ছিল মনে হয়। তখন তিনি রাশেদ ভাইকে বলেন যে, ভাই
আপনার নাম, বাড়ির ঠিকানা, জন্ম তারিখ, আরও কি কি জানি চাই, এগুলো নেয়। এবং তিনি বলেন যে আমার একটা কাজে প্রয়োজন আছে, আর যেদিন দরকার হবে আপনাকে আমি ডাক দিব। রাশিদ ভাই খুব সরল মনের মানুষ, তিনিও সব কিছু না বিস্তারিত দিয়ে আসেন। কয়দিন পর রাশিদ ভাইয়ের স্ত্রী তাকে বলে যে দেখো, তুমি যে এরকম ওষুধ বেচতা সেই কাজই করো, কবিরাজের কাছে তুমি লোক পাঠাইও না, এটা নিয়ে আমার অনেক ভয় হয় আর আমি অনেক বাজে স্বপ্ন দেখছি। পরে ওনার স্ত্রী বলে যে গত কয়দিন আগে তিনি দেখেন একজন ভয়ঙ্কর চেহারার বয়স্ক মহিলা স্বপ্নে এসে ওনাকে ভয় দেখায়, বলে যে তোর জামাইরে বলে দিস কবিরাজ থেকে দূরে থাকতে। আবার গত রাতের স্বপ্ন দেখে রাশেদ ভাইকে একটা অবয়ব বাড়ির সামনে জবাই দিচ্ছে, আর দূর থেকে বয়স্ক মহিলাটা তাকায় তাকায় সে হাসতেছে। তো এগুলা শুনে রাশেদ ভাই ওনার স্ত্রীকে বলে যে তুমি কি পাগল নাকি? গ্রামের মানুষের উপকার করে যদি কিছু টাকা কামাই, আর তুমি এসব কি বলা আজে বাজে কথা। তো তিনি ওভাবে ওনার স্ত্রীর কথা তেমন গুরুত্ব দেয় না। 15-20 দিন পর রাশেদ ভাইকে সন্ধ্যার দিকে ওনার যে চেম্বার আছে সেখানে ওনার একটা আস্ত ভাই এসে বলে যে ওনার স্ত্রীকে নাকি পুকুরের ঘাটটার পারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তাড়াতাড়ি যেন বাড়ি আসে। রাশেদ ভাই তাড়াতাড়ি বাড়ি যান, গিয়ে দেখে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, অজ্ঞান হয়ে গেছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এবং ডাক্তার এনেও ডাক্তার কোনো রকম ট্রিটমেন্ট করায়, কিন্তু আসলে ভাবে সেন্স আসে না, ডাক্তার বলে ঠিক হয়ে যাবে, হয়তো কিছু দেখে ভয় পাইছে। রাত পার হয়ে ভোরের দিকে ফজরের ঠিক আগ মুহূর্তে রাশেদ ভাইয়ের স্ত্রীর সেন্স আসে। ওনাকে জিজ্ঞাসা করবার পর তিনি বলেন যে গতকাল সন্ধ্যায় পুকুর ঘাটে গিয়েছিলেন থালা বাসন ধুতে বা কোনো একটা কাজে পানি আনতে হতে বা হবে, তখন হঠাৎ করে পুকুরে কে যেন ঝাঁপ দেয়। তিনি সেই মুহূর্তে দেখেন স্বপ্নে যে মহিলাকে তিনি দেখেছেন তিনি কালো শাড়ি পরে শরীর ভিজিয়ে ঘাটলার সামনে পানিতে চুপ দিচ্ছিলেন আর উঠছেন। আর এটা দেখেই তিনি ঘাবড়ে যান, যেটা কি দেখছেন সে রাশেদ ভাইয়ের স্ত্রী। তারপর হঠাৎ করে দেখেন যে সেই মহিলা রাশেদ ভাইকেই পানির মধ্যে এরকম চুপ দিচ্ছেন, রাশেদ ভাইকে এরকম চুবাচ্ছিল এবং রাশেদ ভাইয়ের মুখ থেকে তখন রক্ত বের হচ্ছে। এটা দেখেই তখন ওনার স্ত্রী অজ্ঞান হয়ে যান। রাশেদ ভাই ওনার স্ত্রীর কথা শুনে বেশ ভয় পেয়ে যান, তিনি তো তখন দোকানে ছিলেন, আর এরকম কেন হবে। কিন্তু এটাও ভাবেন উনি যে রোগীগুলো কবিরাজের কাছে পাঠান তাদের প্রত্যেকের সমস্যা আগে তিনি নিজে শুনেন, এরপর পাঠান, তাহলে তো এই সমস্যা হবার কথা না। পরের দিন তিনি কবিরাজের কাছে গিয়ে স্ত্রীর সমস্যার কথা তুলে ধরেন এবং কবিরাজকে জিজ্ঞাসা করেন যে কি করা যায়। তখন সেই কবিরাজ তিনি 2টা তাবিজ দিয়ে তাকে বিদায় করে দেন আর বলেন যে হয়তো বদনজর আছে, তাই কিছুটা সময় লাগবে সব ঠিক হতে, আর ঘর থেকে সন্ধ্যার পর যেন কম বের হয়। এদিকে দিন যতই যায় রাশেদ ভাইয়ের স্ত্রীর শারীরিক অসুস্থতাটা বেড়েই চলছিল। তিনি এতটা অসুস্থ হয়ে যান যে ঘরের কোনো মহিলা আসলেই ওনার ঘরে কোনো মহিলা আসলে তিনি চিৎকার ধরতেন আর বলতেন, ওই দেখ বুড়ি আইসে আমার নিয়ে যাইতে, তোর আমার বাঁচা। এমনকি অপরিচিত কাউকে দেখলেও গালাগালি করে চিৎকার চেঁচামেচি করতেন। কবিরাজকে এই বিষয়ে আবার জানানো হলে তিনি বলেন যে শহরে গিয়ে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তার দেখানো হলেও চিকিৎসা করে ওভাবে আসলে লাভ হয় না। এদিকে খোঁজ নিয়ে জানা যায় রাশেদ ভাইয়ের সেই কবিরাজ তিনি এলাকা থেকে লাপাতা, ওনার কোনো খোঁজ নাই। রাশেদ ভাই বেশ কিছু রোগী পাঠিয়েছিলেন, কিন্তু তার আগে সেই ঠিকানায় কোনো কবিরাজকে পায় না। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে যে কবিরাজ নাকি এখান থেকে চলে গেছে বেশ কয়েকদিন আগে। তো প্রায় 3 মাসের মধ্যে ওনার স্ত্রীর শরীর এমন বাজেভাবে শুকে যাচ্ছিল যে রাশেদ ভাই তিনি আশা ছেড়েই দিছিলেন যে তার স্ত্রী বাঁচবে কিনা। হুজুর এনে যে ঝাড়ফুঁক দিবেন সেটাও পারছিলেন না, কারণ হুজুর কাছে গেলেই চিৎকার দিত ওনার স্ত্রী।
তো অনেক কষ্টে একজন হুজুর পাওয়া যায় যিনি কিনা বলেন যে এই সমস্যার সমাধান ওনার কাছে আছে, তাই তিনি চেষ্টা করে দেখতে চান। তিনি রাশেদ ভাইকে বলেন যে ভাই, আপনার স্ত্রীকে একা ঘরে আটকায় রাখেন, আর সব সময় আপনি সময় মতো ওনাকে খাবার দিয়ে আসবেন। আর খাবার দেওয়ার সময় যে পানি দিবেন ওটাতে একটা সূরা লিখে দিচ্ছি, এটা পরে ফু দিবেন, এটা একটা আমল, এটা পরে ফু দিলে দেখবেন সব আশা করি ঠিকঠাক হবে। আর দেখি না আমরা কি হয়। তো হুজুরের কথা অনুযায়ী কাজ করবার পর থেকে শুরু হয় আরেকটা সমস্যা। যেই ঘরে রাশেদ ভাই স্ত্রী থাকতো সেখানে রাত হলেই বেশ মারধরের আওয়াজ শোনা যেত, পাশাপাশি থাকতো গোংরানির শব্দ। এমন 2 দিন ঘরের দরজা খুলবার পর দেখা গিয়েছে যে রাশেদ ভাইয়ের স্ত্রী, ওনার হাত মুখে অসংখ্য জখমের দাগ। তিনি শুধু বলতেন, তোরা আমারে আটকে রেখা চলে যাস, আর বুড়ি আসে আমার মারতে। পরবর্তীতে সেই হুজুরও পারেন না সঠিক সমাধান আসলে করতে। এভাবে বেশ কয়েকদিন চলতেই থাকে। এক কথায় স্ত্রীর আশায় ছেড়ে দিয়েছেন রাশেদ ভাই। একদিন ওনাদের পাশের বাড়িতে একটা কাজে একজন বড় মাপের একজন মাওলানা আসেন মাদ্রাসা থেকে। তিনি থাকাকালীন অবস্থায় চিৎকার চেঁচামেচি হুঙ্কারে আওয়াজ পেয়ে জানতে চান যে আসলে কি হয়েছে, কোথা থেকে এরকম আওয়াজ আসছে। তখন ওনাকে বলা হয় পাশের ঘরে রাশেদ ভাইয়ের স্ত্রীর এই কাজগুলো করছে এবং কি কি করছে ওগুলো সব বলা হয়। তো ওরা কিন্তু আসলে বলে না যে জিন দ্বারা আক্রান্ত বা এরকম কিছু জানায় নাই সেই মালানাকে। তো সেই মালানা এক কথা সব শুনেই বলে বসেন যে ওনার লক্ষণ তো ভালো না, জিনে ধরছে নাকি। আর কয়েকবারই পরের থেকে যে কণ্ঠ আমি শুনতে পাচ্ছি এটা তো একটা কর্কশ কণ্ঠ, কণ্ঠ তো কর্কশ হবে কেন। পরে তিনি কাজ শেষ করে রাশেদ ভাইয়ের ঘরের বাইরে যেতে, মানে সেই মালানা রাশেদ ভাইয়ের ঘরের বাইরে যেতে বলা শুরু করে, আরে পিচাস তো ধৈরা বসছে মহিলারে, উনি টিকে আছে কেমনে। সেই মুহূর্তে রাশেদ ভাই আর পাশের ঘরের প্রতিবেশী একসাথে ছিলেন। মাওলানাকে শুরু থেকে বিস্তারিত বললে তিনি বলে যে রোগীর সাথে দেখা করি, বুঝি আগে সমস্যা কি, এরপর বাকি কি করা যায় তা দেখা যাবে। মাওলানা সাহেব রাশেদ ভাইয়ের স্ত্রী যে ঘরে ছিলেন তখন সেখানে ঢোকা মাত্রই সাথে সাথে তিনি বের হয়ে যান। মানে তিনি 2-3 কদম গিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যান। তিনি বলেন যে ভাই, আমি শয়তানগুলোকে না তাড়াতে পারলে রোগীর সামনে যাইতে পারবো না, আর রোগী আমাকে সহ্য করতে পারবে না। এরপর তিনি ওই ঘর বন্ধ করে 7 দিন পর বাদ জোহর আসবেন বলে জানান। আর এটাও বলেন এর মাঝে রাশেদ ভাইয়ের স্ত্রী যদি কোনো ধরনের চিৎকার চেঁচামেচি করে তাহলে ঘর যেন খোলা না হয়। তবে এই 7 দিন রাশেদ ভাই খেয়াল করেন ওনার স্ত্রী আগে থেকে বেশ শান্ত ছিলেন, তেমন কোনো সমস্যা করেন নাই। তবে 7তম দিনের ভোরে এত ধস্তাধস্তির আওয়াজ ঘর থেকে আসছিল, পাশের ঘর থেকে রাশেদ ভাই ঘুম থেকে জেগে ওঠেন। এরকম প্রায় ঘন্টার উপর চলতে থাকে। মানুষকে মারধর করলে যেমন করে ঠিক তেমন শব্দ আসছিল। রাশেদ ভাই সকাল হলে খাওয়া দেওয়ার জন্য রুম খুলে ওনার স্ত্রীর খাওয়া দিয়ে আসে। তখন তিনি দেখেন ওনার স্ত্রীর হাতে তাবিজ পেঁচানো। কয়টা তাবিজ তিনি স্পষ্ট ওনার খেয়াল ছিল না, উনি দেখে তাবিজ পেঁচানো। তো তিনি তো এখন একটু ভয় পায় যে আসলে কি হুজুরকে ডাকবে, সীমানাকে ডাকবে কি ডাকবে না, বা তাবিজগুলো তিনি নেবেন কিনা। তো এগুলো নিয়ে ওনার প্রতিবেশীদের মধ্যে কথা হতে হতে ওরা বলতেছে একটু সময় নাও, যেহেতু মাওলানা সাহেব বলছে আসবে, একটু অপেক্ষা করো। তো সেদিন জোহরের পর সেই মাওলানা সাহেব আসেন। তো তিনি আজকে সরাসরি রাশেদ ভাইকে নিয়ে ওনার স্ত্রীর ঘরে যেতেই আলহামদুলিল্লাহ সেই তাবিজগুলা তিনি দেখেন এবং বলেন যে যাক, তাবিজগুলো দেখা গেল শেষ পর্যন্ত, তাহলে এটা উঠাইতে পারা গেল। আশ্চর্যের বিষয় হচ্ছে এতদিন পর এই প্রথম রাশেদ ভাই ওনার স্ত্রী ওনাকে, মানে এতদিন পর নাকি রাশেদ ভাইয়ের স্ত্রী তখন ওনাকে দেখে বলতেছে, আমি এই ঘরে কেন, এই হুজুরকে। তখন তিনি মাওলানা সাহেবের কথা অনুযায়ী স্ত্রীর হাত থেকে তাবিজগুলা নিয়ে তখন এটাকে পুড়িয়ে ফেলেন।
এবং রাশেদ ভাই মাওলানা সাহেবকে বলেন, হুজুর বিশ্বাস করেন, এই যে এতদিন অসুস্থ ছিল এই প্রথম আমাকে সেই কথাগুলো জিজ্ঞেস করছে এবং খুব নর্মালভাবে বলতেছে। মাওলানা সাহেব রাশেদ ভাইকে বাইরে নিয়ে উনি এক পাশে যে মসজিদটা আছে সেখানে চলে যান, আর ওনাকে বলেন যে ঘরের কোনো মহিলাকে দিয়ে যেন ওনার স্ত্রীর ঘরটা পরিষ্কার করানো হয়। এরপর মসজিদে গিয়ে মাওলানা সাহেব বলেন যে ভাই, আপনি মানুষকে সহজেই বিশ্বাস করেন, এটার জন্য আপনার স্ত্রীর এই সমস্যা হয়েছে। কবিরাজের কাছে লোক পাঠাতেন চিকিৎসার জন্য, তাই না? কত লোক পাঠাচ্ছেন আপনি শুনেন তাহলে আমি বলি। আমি খবর নিয়ে দেখছি সবকিছুই, এখন এর জন্য আপনি জানাইতেছি। তো মানে সেই মাওলানা বলছে, তাতে মাওলানা এখন বলা শুরু করে সেই রাশেদ ভাইকে যে আপনি একবার এক লোক পাঠাইছিলেন ওনার স্ত্রীর সমস্যা নিয়ে। লোকটার ইস্যু কি ছিল তা ভালোভাবে না জেনে পাঠা দিয়েছিলেন তাড়াহুড়ার কারণে, একটু মনে করে দেখেন। আবার আমাকে কিন্তু ওনারা নিষেধ করছে, তাই ওই লোকটার নামই আপনাকে বলতে পারতেছি না। যাই হোক, কবিরাজ চিকিৎসা করতে গিয়ে দেখে ওই লোকের স্ত্রীকে পিশাচে ধরছে, সে পিশাচ দ্বারা পজেসড। তিনি অনেক টাকার বিনিময়ে কাজটা হাতে নেন, কিন্তু পিশাচটা তাড়াতে পারে না, উল্টা ওনাকে হুমকি দেয় সে পিশাচ। কবিরাজ উপায় না পেয়ে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার বাড়িতেই লেলিয়ে দেয় আর বলে এই কাজ আপনি করাইছেন। তারপর থেকে পিশাচটা আপনার স্ত্রীকে বশে নিয়ে তাকে শেষ করতে চায়। সব এগুলো সেই কবিরাজের কাজ। মনে আছে আপনার স্ত্রীকে সুস্থ করবার জন্য ওই কবিরাজ দুইটা তাবিজ দিয়েছিল, সেটাতে এমনভাবে কিছু বিষয় রিলেটেড ছিল যেন পিশাচটা সহজে আপনার স্ত্রীর উপর থেকে না যায়। আজকে ওই দুইটাই তাবিজ পুরাইলাম। আপনি তো গত কয়দিন খোঁজই নেন নাই যে তাবিজগুলা কই ছিল। যাই হোক, এগুলা আর জানার দরকার নাই। কবিরাজ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালাইছে, আর এখন আপনার স্ত্রীর উপরে পিশাচটা আর নাই। আমি আজকে ভোরে সরাই ফেলার ব্যবস্থা করছি। তখন আসলে বলে যে হ্যাঁ, এরকম তো ভোরে আমি সিচুয়েশনে বুঝছি, তখন এরকম হয়েছিল। সে মাওলানা সাহেব বলে যে হ্যাঁ, সবই গেছে, সমস্যা নাই। তবে আপনাকে অনুরোধ করব, যেহেতু এই বাসাটায় আপনার নজর পড়ছিল আপনি স্ত্রী, আপনি এখানে থাকেন না, আপনি অন্য কোথাও চলে যান। তখন সেই রাশেদ সাহেব তিনি বেশ কয়েকদিন এলাকায় থাকার পরে মুরব্বীদের কথা অনুযায়ী তিনি তখন শহরের দিকে এসে পড়েন, অনেক আত্মীয় বাসা থাকেন এবং সেখান থেকে তিনি কাজ করতে করতে এই তো ঢাকা আশেপাশে উত্তরায় কোথাও থাকেন এবং তার স্ত্রী তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং তিনি বলেন যে সেই রাশেদ সাহেব সেই আসিফ ভাইকে বলেন যে ওনার স্ত্রী পিছনে চিকিৎসার জন্য এত টাকা ঢালেন যে জায়গা সম্পত্তি বেচে ওনার এখন খুবই দূর অবস্থা, এখন এই জন্য তিনি এই কাজ করছেন। এবং তখন তিনি এটাও বলেন সেই রাশেদ ভাই সেই আসিফ ভাইকে, দেখেন আমি যখন কবিরাজের কাছে যেতাম মাঝে মাঝে, তখন উনি টুকটাক কিছু জিনিস আমাকে দেখিয়েছিলেন বা বুঝিয়েছিলেন যে কীভাবে আসলে বোঝা যায় যে এলাকা ওই আশেপাশের এরিয়াতে জিন ভূত বা এগুলো কিছু আছে কিনা, এবং সেটার উপর ভিত্তি করেই এই অফিসের যে সমস্যা এরকম নাই সেটা আমি বুঝতে পারছিলাম। তো এটাই ছিল আসলে আসিফ ভাইয়ের পাঠানো ঘটনা। এই পৃথিবীতে কিছু সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যারা তাদের জীবদ্দশায় কখনোই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা আধিভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন না, আর কিছু হতভাগ্য মানুষ রয়েছেন যারা তাদের জীবনে বেশ কয়েকবারই এই ভয়ঙ্কর বা আধিভৌতিক ঘটনাগুলোর সম্মুখীন হন। আজ তেমনই একজনের ঘটনা নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। এই ঘটনাগুলো ঘটে আমার খুব কাছের একজন বড় ভাই যার নাম রিপন, তার সাথে। তিনি যখন ছোট ছিলেন, মানে তার বয়স যখন 5-6, তখন থেকেই তিনি তার নানা বাড়িতে থাকতেন। তার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো একটি গ্রামে। তো তার বয়স যখন ছোট তখন থেকেই তার সাথে বিভিন্ন ধরনের আধিভৌতিক ঘটনা ঘটতে থাকে, যা তিনি হয়তো বুঝতেন না, বাট তার আশেপাশে যারা থাকতো, তার মা বাবা দাদা দাদি নানা নানি যারা, তারা বুঝতে পারত। তাই ছোটবেলা থেকেই রিপন ভাইয়ের উপর তার ফ্যামিলির সবাই মোটামুটি নজর রাখতেন। তিনি ছোটবেলায় যখন নানা বাড়িতে থাকতেন তখন তিনি তার নানুর সাথেই ঘুমাতেন। এক রাতে যখন তার বয়স 7 কিংবা 8, তিনি তার নানুর সাথে ঘুমাচ্ছিলেন এক বিছানায়। তো রাতের বেলা তার নানু হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে ওঠেন
ওঠার পর তিনি গেট খুলে বের হন এবং গেটটা হালকা চাপিয়ে ওয়াশরুমে চলে যান। 5 মিনিট পর তিনি যখন ওয়াশরুম থেকে ফেরত আসেন রুমে, তিনি দেখতে পান রিপন ভাই নাই। তো এত রাতে একটা ছেলে যে গভীর ঘুমে ছিল সে কোথায় চলে যাবে? আর এত রাতে তো তার বের হওয়ার কথা না। তখন চারদিকে হুলস্থুল পড়ে যায়, সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রিপন ভাইকে কোথাও পাওয়া যাচ্ছিল না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা খোঁজার পর তাকে পাওয়া যায় তাদের বাড়ি থেকে কয়েক কিলো দূরে এক বাড়ির উঠোনে। সেখানে কিছু খড়কুটো জমা করা ছিল। তাকে পাওয়া যায় তার উপরে শোয়া অবস্থায়। পরে যখন তাকে নামানো হয় তখন তার ঘুম ভাঙে। তখন তাকে জিজ্ঞেস করা হয় সেইভাবে এখানে কিভাবে আসলো, সে বলতে পারে না। তো এরপর বিভিন্ন হুজুর তাকে দেখানো হয়, হুজুর তাকে তাবিজ দেয়, সেই তাবিজ সে এখনো বহন করে। যাই হোক, এটা ছিল তার জীবনের একটা ঘটনা। আরেকটা ঘটনা তার জীবনে ঘটে যায়, সেটা হচ্ছে তিনি যখন ক্লাস 7-8 পড়তেন তখনও তিনি তার নানু বাড়িতেই থাকতেন। তো তার নানু বাড়ির পাশের আরেক বাড়ির এক ফ্রেন্ড ছিল তার, যার নাম ছিল নাজমুল। তো তারা প্রায় একসাথে ঘোরাফেরা করতো, মানে তারা খুব কাছের বন্ধু ছিলেন। তো প্রায় রাতেই রিপন ভাই একা শুইতেন তার নানু বাড়িতে যখন তিনি 7-8 পড়তেন। তো তখন তিনি প্রায় রাত্রেবেলা 12টা সাড়ে 12টার দিকে বের হয়ে চলে যেতেন নাজমুলের বাসায়। নাজমুলও থাকতো একটা রুমে। তো 2 বন্ধু মিলে রাতের বেলা ঘোরাঘুরি করতো, গল্প করতো, পরে একটা সময় যে যার বাসায় চলে যেত। তো তেমনই এক রাতে রিপন ভাই রাত 12:30টার দিকে বের হন একাই। বাসা বেশি দূরে না, তাই তিনি হাঁটতে হাঁটতে চলে যান নাজমুলের বাসায়। তো গিয়ে দেখেন নাজমুলের বাসার লাইট অফ। তিনি কতক্ষণ টোকা দেন, টোকা দেওয়ার পরও কোনো সারা শব্দ নেই। তো তিনি চিন্তা করলেন নাজমুলের তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা না, কিন্তু সে ঘুমাচ্ছে কেন? পরে সে দরজার একটা ফুটো দিয়ে দেখে যে নাজমুল বেঘরে ঘুমাচ্ছে। তো তার মন খারাপ হয়ে যায়। তো সে ব্যাক করে আবার বাসায় চলে আসার জন্য পথে নামে। পথে নামার পরই ওই বাড়িতে, নাজমুলদের বাড়িতে কিছু কুকুর ছিল। তো তাকে দেখার পর তারা চিল্লাচিল্লি শুরু করে। তো সে কিছুক্ষণ দাঁড়ায়। দাঁড়ানোর পর এক পর্যায়ে কুকুরগুলো শান্ত হয়, সে তার বাড়ির দিকে হাঁটতে থাকে। নাজমুলের বাড়ি থেকে রিপন ভাইয়ের নানা বাড়ির দূরত্ব বেশি না, কিন্তু বাড়ির মাঝখানে একটা জাম গাছ পড়ে। তো সবাই বলে যে জাম গাছটা অত সুবিধার না, প্রায় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এখানে ঘটে থাকে। তো তিনি যখন যাচ্ছিলেন তিনি দূর থেকে দেখেন সেই জাম গাছের নিচে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটা তিনি অবয়ব দেখে বুঝতে পারছিলেন, কারণ কুকুরটার রং ছিল কালো। রাতের অন্ধকারে কুকুরের শুধু অবয়বটাই চোখে পড়ছিল। তো তিনি কুকুর দেখে একটু কেমন জানি থমকে যান। তিনি গ্রামেই বড় হয়েছেন, কুকুর দেখে অতটা ভয় পাওয়ার তার কথা না, কিন্তু কেন জানি কুকুরটাকে দেখে তার পা চলছিল না। তো তিনি কিছুক্ষণ ওয়েট করেন। ওয়েট করার পর তিনি দেখছেন যে কুকুরটা তার দিকে তাকিয়ে আছে, সে কোনো দিকেই যাচ্ছে না, জাস্ট দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সে প্রায় আধা ঘন্টা ওইখানে দাঁড়িয়েছিল, জাস্ট কুকুরটা মুভ করলে সে যাবে। তার সাহস হচ্ছিল না কুকুরটার পাশ দিয়ে যাওয়া। তো আধা ঘন্টা 40 মিনিট পর যখন সে দেখে যে কুকুরটা তার জায়গা থেকে নড়ছে না, তখন সে সূরা পড়ে, আয়াতুল কুরসি পড়ে তিনি হাঁটা শুরু করেন সাহস নিয়ে। তাকে যেতে হবে সেই কুকুরটার পাশ দিয়েই। তো তিনি যখন কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কুকুরটা কোনো কিছু করে নাই, দাঁড়িয়েই ছিল। তিনি কুকুরটাকে ক্রস করে সামনে গেলেন, ঠিক সেই মুহূর্তে কুকুরটা তার পিছু নিল। তো এটাতে তার সারা শরীরের লোম হঠাৎ দাঁড়িয়ে যায় ভয়ে। যদি কুকুরটা তাকে কামড় দেয় বা অন্য কোনো কিছু যদি কুকুরটা হয়ে থাকে। তো তিনি আবার দোয়া পড়তে থাকেন। দাঁড়িয়ে দেখেন যে কুকুরটাও পিছনে দাঁড়িয়ে আছে। তিনি কিছুক্ষণ আগান, কুকুরটাও তার পিছে পিছে আগায়। তিনি দাঁড়ান, কুকুরটাও তার পিছে দাঁড়ায়। তো এভাবে করতে করতে এক পর্যায়ে তিনি বাড়ির কাছে চলে আসেন। কুকুরটাও ঠিক তার পিছে পিছে তার বাড়ির কাছে চলে আসে। তো তিনি যখন তার বাড়ির লাইট দেখলেন তখন তিনি দৌড় দিয়ে রুমে চলে গেলেন, গেট খুললেন রুমের। কুকুরটা তাদের উঠানে এসে দাঁড়ালো। তিনি দ্রুত রুমের গেট বন্ধ করে জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলেন কুকুরটা কি করে। তো তিনি দেখতে পান কুকুরটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ ঘুরে চলে গেল।
কুকুরটা যখন ব্যাক করে চলে গেল তখন তার হঠাৎ মনে হলো যে আচ্ছা, কুকুরটা কি আমাকে সেভ করছিল কোনো কিছুর কাছ থেকে? তো যাই হোক, এই প্রশ্নের উত্তর রিপন ভাই কখনো পাননি, আমরাও পাবো না। এটা ছিল তার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটি ঘটনা, লাস্ট না, এটা তার 3 নম্বর ঘটনা। তার জীবনে আরও ঘটনা আছে। যাই হোক, তৃতীয় নাম্বার যে ঘটনাটা সেটা হচ্ছে, তখন তিনি ক্লাস 7-8 পড়তেন। তো তাদের বাড়িতে তার এক কাজিন থাকতো, তার নাম হচ্ছে সাইদুল্লাহ। তো সাইদুল্লাহকে প্রায় রাতেই তাদের নানার দোকানে ঘুমাতে হতো। তো সে প্রায় রাত 10টার দিকে চলে যেত ঘুমাতে, আর একেবারে সকালে ফিরে আসতো। সে কখনই রাত 10টায় চলে গিয়ে কোনো সময় রাতের বেলা ফিরে আসেনি, সবসময় সে সকালবেলা বাড়িতে চলে আসতো। তো যাই হোক, একদিন সাইদুল্লাহ 10টার দিকে খেয়ে দিয়ে দোকানে চলে যায় ঘুমাতে। রাত 1টার দিকে হঠাৎ কে জানি রিপন ভাইয়ের ঘরের জানালায় টোকা দিচ্ছে। তো রিপন ভাইয়ের পায়ের কাছে ছিল জানালাটা। তো তিনি উঠে জানালা খুলে দেখেন সাইদুল্লাহ দাঁড়িয়ে আছে। তো তিনি সাইদুল্লাহকে দেখে খুবই অবাক হন। তো জিজ্ঞেস করেন, কিরে তুই চলে আসলি এত রাতে, শরীর খারাপ নাকি? তো সাইদুল্লাহ বলে যে না, শরীর খারাপ না, এমনি ভালো লাগতেছিল না, এই জন্য আসলাম। তো তোর কি অবস্থা, তুই ঘুমাস না কেন? তো রিপন ভাই বললো, আমি তো ঘুমাই পড়ছিলাম, তোর সব ডাকের শব্দেই না উঠলাম। তো তারপর সাইদুল্লাহর সাথে রিপন ভাই 2-3-4 মিনিট কথা বলেন। তো এক পর্যায়ে সাইদুল্লাহ রিপন ভাইকে বলে, কিরে বাইরে দাঁড় করাই কথা বলবি, রুমে ঢুকতে দে। তো রিপন ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলছি। তো রিপন ভাইও দরজা খোলার জন্য বিছানা থেকে নামেন, আর রিপন ভাই দেখতে পান যে সে সাইদুল্লাহ জানালা থেকে দরজার দিকে আসলো। তো তিনি দরজা খুলে সাইদুল্লাহকে কোথাও দেখছেন না। তো তিনি মনে করলেন যে সাইদুল্লাহ হয়তো বাথরুম করতে সামনে গেছে, কোনো কারণে চলে আসবে। তিনি দরজা খোলা রেখে বসেছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও সাইদুল্লাহ আসলো না। তো তার মনের মধ্যে একটু খটকাও লাগলো। তো তিনি বের হয়ে তিনি দেখলেন কোথাও সাইদুল্লাহ নেই। পরে কিছুক্ষণ পর তিনি দেখতে পান কে জানি লাইট নিয়ে আসতেছে। পরে তিনি দেখতে পান সে তার চাচা আক্তার। তো তিনি রিপন ভাইকে দেখে বলতেছে, কি রে রিপন, তুই এত রাতে বাইরে কেন? তো রিপন ভাই সেই আক্তার চাচাকে সাইদুল্লাহর কথা বললেন না, এমনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। পরে তার চাচা বাড়িতে ঢুকে যায়, তিনিও জাস্ট দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরদিন সকালবেলা তিনি যখন সাইদুল্লাহ দোকান থেকে বাসায় আসে, তখন তিনি সাইদুল্লাহকে বলেন যে কিরে তুই কালকে রাতের বেলা কি আসছিলি বাসায়? সাইদুল্লাহ বলে না তো। তখন রিপন ভাই বলে, যা ফাইজলামি করিস না, তোর কারণে আমি কত ভয় পাইছি তুই জানোস? তুই আসলি ভালো কথা, এরকম ভয় দেখাইলি কেন? তো সাইদুল্লাহর চেহারা দেখে রিপন ভাই বুঝতে পারে যে না, সাইদুল্লাহ মিথ্যা বলছে না, সে আসলেই আসে নাই। তখন রিপন ভাই ভয় পেয়ে যান। তো তিনি সাইদুল্লাহকে বলেন যে আচ্ছা, এই ঘটনা কাউকে বলার দরকার নেই, এটা তোর আর আমার মধ্যেই থাকুক। তো বলে রাখা ভালো, রিপন ভাইয়ের বাবা মা কিন্তু রিপন ভাইয়ের সাথে থাকতেন না। আঙ্কেলের চাকরি সূত্রে তার আঙ্কেলের সাথে আরেক জায়গায় থাকতেন, আর রিপন ভাই থাকতো নানা বাড়িতে। তো সাইদুল্লাহকে কিন্তু রিপন ভাই বলে দেয় যে কারো সাথে যেন ব্যাপারটা নিয়ে আলাপ না করে। কিন্তু সেই দিন বিকালবেলায় রিপন ভাই দেখতে পায় তার বাবা মা চলে আসছে, এসে রিপন ভাইকে ধরে কান্নাকাটি। তখন রিপন ভাই বুঝতে পারে যে সাইদুল্লাহ তার বাবা মাকে ফোন দিয়ে এই ঘটনা বলে দিয়েছে। তখন তিনি আরেকটা বিষয় বুঝতে পারে যে সাইদুল্লাহ যদি ফাইজলামি করতো তাহলে সে অবশ্যই তার বাবা মাকে ফোন দিয়ে এই ঘটনা বলতো না। তার মানে অবশ্যই সাইদুল্লাহ সেদিন দোকানেই ছিল। তাহলে যার সাথে রিপন ভাই কথা বলল যে সাইদুল্লাহর মতোই দেখতে, সে কে? যাই হোক, এটাই ছিল রিপন ভাইয়ের জীবনে ঘটে যাওয়া তৃতীয় ঘটনা। তার জীবনে এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো তিনি আমাদের আস্তে আস্তে পাঠাবেন। আশা করি লিসনারদের এই ছোট ছোট গল্পগুলো ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আমাদের একজন শ্রোতা একটি ঘটনা পাঠিয়েছিলেন। উনি অনেক বছর যাবত মালয়েশিয়া আছেন, তবে উনি বলছেন যে উনি ওনার নাম প্রকাশ করতে চান না। তো উনি চাচ্ছেন যে গল্পটা আমাদের মতো করে আমরা আপনাদের সামনে পেশ করি। আর এই ঘটনাটা
আসলে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটেনি, ওনার একজন শিক্ষকের সাথে অনেক আগে ঘটনাটা ঘটেছিল এবং সেটাই উনি আমাদের সাথে শেয়ার করছেন। এখন আমি আপনাদের কাছে ঘটনাটা আমার মতো করে তুলে ধরছি। যে সময়ের ঘটনা, আসলে সে সময়কাল বেশ কিছু আগের। ওনার যে শিক্ষক, তার ঘটনা। সে সময় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আজকের মতো ছিল না। রাস্তাঘাট বা ট্রেন যোগাযোগ বলেন বা যেটাই বলেন, সেটাই অনেকটাই পুরনো আমলের ছিল। এবং সেই ভদ্রলোকের বাড়ি, তার বাড়ি ছিল বাংলাদেশের কোনো একটা সীমান্ত এলাকায়, এটা উত্তরাঞ্চলের দিকে হবে। এবং ওনাদের বাড়িতে ট্রেন চলাচল যেটা করতো, সেটা সারাদিনের ভিতরে একটা দুটো ট্রেন ওখানে থামতো। এবং তখনকার দিনে আজকের মতো এরকম ঝা ঝকঝকে ইন্টারসিটি ট্রেনও ছিল না, সাধারণ ট্রেনগুলোই চলতো। এবং সেই ট্রেনে তারা যাতায়াত করতেন। তো কোনো একদিন সেই ভদ্রলোক উনি বাড়িতে আসবেন এবং উনি তখন আসলে বিশ্ববিদ্যালয়ে পড়তেন আর কি। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি, তো উনি বাড়িতে আসবেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্য যারা একটু পুরনো শ্রোতা আছেন তারা একটু খেয়াল করলে দেখবেন, এখনকার দিনে ট্রেনগুলো, আমাদের ট্রেন সার্ভিস যেগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি টাইম মেনটেন করে চলে, খুব একটা লেট হয় না সাধারণত। কিন্তু তখনকার দিনে ট্রেনের লেট হওয়াটা একটা নৈমিত্তিক ঘটনা ছিল। তো ফলে এই আমাদের গল্পের যিনি ভদ্রলোক, যিনি বিশ্ববিদ্যালয় ছাত্র, তিনি যখন তার বাড়িতে এসে ট্রেন থেকে নামলেন, তখন ঘড়িতে দেখলেন রাত 3টা বেজে গেছে। তো আজকে থেকে বহু আগে রাত 3টায় মফস্বলের একটা রেল স্টেশনে আপনি যদি নামেন, তার পরিবেশটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং ওই সমস্ত ট্রেনে দিনের বেলায় কোনো রকমের পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ রিক্সা, ভ্যান গাড়ি, ঘোড়ার গাড়ি বা টমটম, কোনো কিছুই কিন্তু এত সহজে পাওয়া যেত না। আর রাত 3টার সময় এটা তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, সেই ছাত্র মহোদয় বা স্যার হিসেবেই তাকে আমরা বলি, তিনি স্টেশন নেমে ভাবলেন যে আমি এখন বাসায় কি করে যাব। তো ওই স্যারের বাসা অ্যাকচুয়ালি ছিল স্টেশন থেকে আনুমানিক 3-4 কিলোমিটার হবে। তো আসলে উনি তো গ্রামে বড় হওয়া যুবক, তো একটু ডাকাবুকু টাইপের ছিলেন। তো এর জন্য তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি হেঁটেই চলে যাই। আর এখানে একটা কথা বলা প্রয়োজন যে স্টেশন থেকে ওনাদের বাসায় আসার পথে কিছু কিছু জায়গা ছিল, যে জায়গাগুলো সম্বন্ধে কিছু মিথ ছিল আর কি, মানে বদনাম ছিল, মানুষের ভয় পেত। তো এইরকম ঘটনা উনি জানতেন, তবে তার মাথায় এগুলো আসেনি যে এই সমস্ত ঘটনা ওনাকে ভয় দেখাবে। আর ওই বয়সটা ভয় পাওয়ার বয়সও না। তো যাই হোক, উনি রওনা দিলেন। গ্রাম দেশে রাত 3টা বা 3:30 মানে চারদিকে নিস্তব্ধ। উনি হেঁটে আসতেছেন রাস্তা দিয়ে। রাস্তা বলতে কিন্তু ঠিক ক্লাসিক রাস্তা না, আপনারা তো জানেন এই গ্রামের রাস্তাগুলো যেরকম হয়। তো কিছু দূর আসার পরে তো তিনি হঠাৎ খেয়াল করলেন যে পথের পাশ দিয়ে ঝোপঝাড়, বাঁশঝাড় ইত্যাদির ভিতর থেকে মনে হচ্ছে যে কিছু যেন একটু হেঁটে আসতেছে ওনার সাথে। আর রাতের বেলা চারদিক নিস্তব্ধ, ছোট্ট একটা শব্দ হলে কিন্তু টের পাওয়া যায়। তো তিনি ভাবতে পারেন যে হতেই পারে গ্রাম দেশে এই শেষ রাতের দিকে শিয়াল বেরোয়, বা অন্য কোনো জঙ্গলি জানোয়ারও হতে পারে, কুকুরও হতে পারে। তো এটা নিয়ে খুব বেশি মাত্রায় উদ্বিগ্নও হলেন না। তো ওনার মতো উনি হেঁটে যাচ্ছেন। তো এখানে ওনাদের অঞ্চলে কিছু বাদ্যযন্ত্র ছিল ওই আমলে, যেটাকে বলা হয়তো যোগী। যোগী মানে এটা আসলে এক ধরনের ঢোল জাতীয় জিনিস। তো হঠাৎ তিনি দেখলেন যে ঝোপের ভিতর থেকে এই ঢোল জাতীয় জিনিসটার শব্দ আসতেছে, কেউ যেন একটা ঢোল বাজাচ্ছে, অনেক ছোট একটা ঢোল।
তো তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে ঢোলের শব্দ বা যোগীর শব্দটা কোত্থেকে আসবে। তো তিনি পট করে পিছনে ঘুরে দাঁড়ালেন। তো দাঁড়িয়ে দেখেন তেনার থেকে দূরে খুব ছোট আকৃতির একজন ব্রাহ্মণ আকৃতির লোক সেই ছোট ঢোল বা যেটাকে যোগী বলা হয় সেটা বাজাচ্ছিল এক তালে। এবার তিনি বুঝলেন যে আসলেই যে জিনিসটা সম্বন্ধে তিনি মিথ তাদের গ্রামে প্রচলিত ছিল, তিনি কিন্তু সেই জায়গাটা দিয়েই তখন যাচ্ছেন বা জায়গাটা ক্রস করতেছেন। তো তিনি একটু পারফর্মিং ছিলেন, তিনি সাথে সাথেই সূরা পড়ে শরীর বন্ধ করে নিলেন সমস্ত শরীরে ফু দিয়ে। এবং একটা মজার জিনিস হলো যে উনি যখন শরীর বন্ধ করে নিলেন তখন দেখলেন যে উনি আর শব্দটা পাচ্ছেন না। আবার কিছু দূর উনি হাঁটা শুরু করলেন। হাঁটার পরে উনি দেখলেন যে সেই লোকটা সামনে দিয়ে আসে, কিন্তু সে ছোট্ট ঢোলটা বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছে। তো এইবার এই স্যার আর কোনো কিছু না বলে সত্যিকার অর্থে ভয় পেয়ে গেলেন এবং একটা ভোঁ দৌড় দিলেন, তার গায়ে যত শক্তি ছিল। এইভাবে দৌড়াতে দৌড়াতে কিছু দূর আসার পরে উনি ভাবলেন যে আমার বাসা তো চলেই আসছে, এতক্ষণে বোধহয় সেই প্যারানর্মাল জিনিসটা আমার পিছু ছেড়ে দিছে। তো তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন, তো তিনি একটু হাঁটাটা কমিয়ে দিলেন। তো এমন সময় তিনি আবার সেই ঢোলের শব্দটা শুনতে পারলেন। তিনি একটু চেষ্টা করতে লাগলেন যে আচ্ছা ঠিক আছে এগুলো কোত্থেকে আসতেছে। তো তখনকার আমলে বাংলাদেশের অনেক গ্রামেই কৃষকদের ঘরের সামনে খড়ের পালা থাকতো, অর্থাৎ ধানের যে খড় সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হতো সারা বছর গরুকে খাওয়ানোর জন্য। তো হঠাৎ দেখলেন যে খড়ের পালার উপরে সেই বামন লোকটা বসে আছে, আর বসে বসে সেই ঢোলটা বাজাচ্ছে আর মুখে বলতেছে না কিশোরে বাটিলো রে বাটিলো, অর্থাৎ বেঁচে গেলি রে বেঁচে গেলি। এই কথা বলার এক মুহূর্ত পরেই সে অভাবটা অদৃশ্য হয়ে গেল। তো এবার স্যার খুব ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি এক দৌড়ে বাড়িতে ঢুকে যেয়ে মা মা করে চিৎকার করে উঠলেন। তো তখন প্রায় শেষ রাতের দিকে তার চিৎকারে তার মা বেরিয়ে আসলেন। এসে দেখেন যে স্যার প্রচণ্ড ঘামতেছেন। তিনি তাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেলেন এবং একটু পানি দিলেন। তো পানি টেনে খেয়ে সেই স্যার একটু ধাতস্থ হলেন। তো এরপরে স্যার আর কোনোদিনই রাত্রেবেলা স্টেশন থেকে বাড়ি আসতেন না। রাত হয়ে গেলে স্টেশনে রাত্রে কাটিয়ে দিতেন, আর ওই রাস্তা দিয়ে তো নাই। তো এই ঘটনায় উনি মানসিকভাবে প্রচণ্ড ভয় পেয়েছিলেন, যদিও তার কোনো শারীরিক কোনো সমস্যা হয়নি। তো তার জীবনে ঘটা প্যারানর্মাল ঘটনার ভিতরে এটা ছিল একটা বলার মতো ঘটনা। তো সেই ঘটনায় তিনি তার ছাত্রকে শেয়ার করেছিলেন, যিনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, এবং তিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন এবং উনি ডিসক্লেমার দিয়েছেন যে ঘটনা উনি কোথাও পাঠাননি। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো? গ্রাম বাংলার এই ঘটনাটা আমার কাছেও খুব ভৌতিক বলে মনে হচ্ছে। এই প্রসঙ্গে একটু জিনিস বলে রাখি যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সাঁওতালদের কাছে এই ধরনের গল্প আমি অনেকেই শুনছি যে তাদের গল্পের ভিতরে এই ধরনের ছোট বামন টাইপের প্যারানর্মাল এন্টিটি পাওয়া যায়। তো আজকের মতো এটুকুই, আপনাদেরকে শুনিয়ে দিলাম আমাদের মালয়েশিয়ান প্রবাসী একজন শ্রোতার শিক্ষকের সাথে ঘটনা একটি গল্প। আজকের মধ্যে এটুকুই, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছরের আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 12টা ছুঁইছি। গ্রামের নাম ছিল দুর্গাপুর। ছোট্ট একটা গ্রাম, চারদিকে শাল গাছারি, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর গ্রামের একদম পশ্চিমে একটি পুরনো গভীর পুকুর। গ্রামের মানুষ একে কালো দিঘি নামেই চিনত। এই পুকুর নিয়ে বহু গল্প প্রচলিত আছে। কেউ বলে এখানে একসময় ডুবে মারা গিয়েছিল পুরনো একটি পরিবার,
কেউ বা বলে আবার পুকুরের নিচে লুকিয়ে আছে যা মাঝে মাঝে রাতে নড়ে ওঠে। আবার কেউ কেউ বলে ওটা শুধু পুকুর না, ওটা একটা দরজা। কিন্তু এসব কথা কেউ মুখে খুব একটা আনত না। রহিম প্রায় বয়স তার 35, পেশায় সে একজন জেলে। তার জীবনটাই কষ্টে ভরা, স্ত্রী অসুস্থ, ঘরে খাবার নেই। সেই কারণে সেদিন রাতে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, আজকে কালো দিঘিতে জাল ফেলবে। তার বন্ধু করিম তাকে থামানোর চেষ্টা করেছিল। পাগল হয়েছিস নাকি, ওই পুকুরে কেউ যায়? সে বলল, গল্প গুজব সব, মাছ আছে বড় বড়, ধরতে পারলে 2 দিন আরাম। তার বন্ধু বলল, শুধু মাছ না, অন্য কিছু আছে, দেখি আজকে কি আছে। রহিমের চোখে তখন এক ধরনের জেদ, দরিদ্রতা ভয়কে হারিয়ে দিয়েছে। রাত 1টার দিকে রহিম পুকুরের পাড়ে পৌঁছালো। চারপাশে ঘন কুয়াশা, গাছের ডালগুলো অদ্ভুতভাবে যেন নড়ছে, যদিও কোনো বাতাস ছিল না। দূরে কোথাও শোনা যাচ্ছে শেয়ালের ডাক। পুকুরের পানি একদম কালো, যেন কোনো আলো ঢোকে না ভেতরে। রহিম একটা লণ্ঠন জ্বালালো, আলোটা কাঁপতেছিল। সে বিসমিল্লাহ বলে জাল ফেলতে যায়, আর ঠিক তখনই টপ টপ করে পানির ভিতর থেকে এক শব্দ ভেসে আসে। রহিম যেন তৎক্ষণাৎ থেমে যায়। মাছ, সে নিজেকে বোঝায়, কিন্তু শব্দটা ছিল বড়ই অদ্ভুত। এটা মাছের স্বাভাবিক লাফ না, যেন কিছু ভারী জিনিস ধীরে ধীরে নড়ছে। রহিম জাল ফেল। কিছুক্ষণ পরে জালটা টানতে গিয়ে সে বুঝলো এটা অস্বাভাবিক ভারী। সে ভাবলো, বাহ, বড় মাছ পড়েছে মনে হয়। সে আরো জোরে টান দিতে শুরু করলো, কিন্তু জাল যেন কোনোভাবেও নড়ছে না, বরং জালটা যেন নিচের দিকে কেউ টানছে। রহিম তৎক্ষণাৎ ভয় পেয়ে যায়, তার শরীর যেন শিউরে ওঠে। এটা কি? হঠাৎ জালের ভিতরে কিছু একটা নড়ল, পানির উপর একটা ছায়া ভেসে উঠল। কিন্তু সেটা মাছের ছায়া নয়, সেটা মানুষের হাতের মতো। রহিম চমকে পিছিয়ে গেল। আল্লাহ! সে চোখ মুছে আবারও তাকায়। এবার দেশে দেখতে পেল কোনো কিছুই নেই, পানি আবারও শান্ত, ঠিক যেমনটা ছিল। হঠাৎ পুকুরের উপাস থেকে এক ফিসফিসানি শব্দ ভেসে এলো, রহিম! তখনই যেন রহিমের শরীর কেঁপে উঠল। রহিম কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই, চারপাশে কেউ নেই। কিন্তু আবারও, রহিম, জাল ফেল। এবার শব্দটা একদম তার কানের কাছে। সে লন্ডন ঘুরিয়ে চারপাশে দেখে কেউ নেই, দূরেও কোথাও কেউ নেই। তার শ্বাস যেন তৎক্ষণাৎ ভারী হয়ে যায়। ভয় পেয়েও রহিম যেন থামল না। সে ভাবলো, এত দূরে যেহেতু আসছি, ফিরে যাবো না। সে আবারও জাল ফেলে। কিছুক্ষণ পর জাল নড়ছে আবার। এইবার ধীরে ধীরে সে টেনে তুলল। জাল ভিতর থেকে কাঁপতেছিল। মাছ! আনন্দে সে বলে উঠল, এটা মাছ। কিন্তু জাল উপরে উঠতেই সে যেন ভয়ে জমে গেল। জালের ভিতরে একটা মাছ, কিন্তু মাছটার চোখ মানুষের চোখের মতো কেন জানি না, আর সেটা তাকিয়ে আছে সরাসরি রহিমের দিকে। মাছটা মুখ খুলে, পানি ঠান্ডা। রহিম চিৎকার দিয়ে জাল ফেলে দিল। পুকুরের পানি যেন হঠাৎ ঢেউ তুলতে শুরু করে। বাতাস নেই, তবুও গাছগুলো যেন কাঁপছে।
লণ্ঠনের আলো নিভে যায়, পুরো এলাকা যেন অন্ধকার। শুধু পুকুরের পানি থেকে হালকা নীল আলো উঠে আসছে। রহিম তৎক্ষণাৎ পেঁচাতে থাকে। হঠাৎ তার পা কিছুতে আটকে যায়। সে নিচে তাকায়। মাটির নিচ থেকে একটা হাত তার পা ধরে আসে। রফিক বলছে, ছাড় ছাড়। হাতটা ধীরে ধীরে তাকে টানতে থাকে পুকুরের দিকে। আর ঠিক সেই মুহূর্তেই পুকুরের মাঝখানে পানি যেন ফুটে ওঠে। একটা বিশাল কিছু ধীরে ধীরে উপরে উঠে আসতে চাইছে। রহিমের চোখ যেন বিস্ফোরিত। ওটা মাছ না, ওটা মানুষও না, ওটা শরীর পচা, চোখ নেই, কিন্তু মুখে অদ্ভুত রকমের এক হাসি। আর সেই মুখ থেকে একটি শব্দ ভেসে এলো, অনেকদিন পর কেউ এলো। রফিকের বুকের ভিতরে যেন ঢাকের মতো শব্দ হচ্ছিল। তার পা এখনো শক্ত করে ধরে আছে সেই বরফ ঠান্ডা হাত। সে প্রাণপণে টান দিচ্ছে, কিন্তু হাতটা যেন মাটির ভিতর থেকেই জন্মেছে। যতই ছাড়াতে চাচ্ছে না কেন, ততই যেন আরো শক্ত হয়ে চেপে ধরছে। ঠিক তখনই পুকুরের মাঝখানের সেই বিশাল কালো অবয়ব ধীরে ধীরে আরো উপরে উঠে আসতে লাগলো। চারপাশের বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। গাছের পাতাগুলো কাঁপছে, অথচ একটু বাতাস নেই। লণ্ঠন নিভে গেল, কিন্তু পুকুরের পানি থেকে অদ্ভুত নীলচে আলো বের হয়ে পুরো পার্কে মনে হয় আলোয় ভাসিয়ে দিয়েছে। অবয়টি এবার স্পষ্ট দেখা গেল। তার মাথা ভর্তি লম্বা ভেজা চুল, শরীর জুড়ে কাদামাটি আর শ্যাওলা। চোখ থাকার জায়গায় কেবল গভীর কালো গর্ত, আর ঠোঁটের কোণে এমন এক হাসি যা কোনো মানুষের হতে পারে না। সে ধীরে ধীরে বলে উঠল, তুই মাছ ধরতে আসিসনি, তুই এসেছিস আমাদের সঙ্গে থাকতে। কথাগুলো যেন মুখ থেকে নয়, সরাসরি রহিমের মাথার ভিতরে শোনা গেল। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে কোরআনের কয়েকটি আয়াত তাড়াতাড়ি পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই তার পা ধরে থাকা হাতটা কেঁপে উঠল। সুযোগ বুঝে রহিম জোরে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নিল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। জাল, লণ্ঠন সব ফেলে সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে ভেসে আসছিল পানির শব্দ, ছপ 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 করে। কেউ যেন পানির উপর হেঁটে তার পিছু নিচ্ছে। রহিম একবারও পিছনে তাকালো না। দৌড়াতে দৌড়াতে যখন গ্রামের প্রথম বাড়ির কাছে সে পৌঁছালো, ঠিক তখনই হঠাৎ শব্দ যেন থেমে গেল। সে হাঁপাতে হাঁপাতে নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার স্ত্রী সালমা ঘুম থেকে উঠে অবাক হয়ে বলল, এ কি অবস্থা, তুমি এত ভয় পেয়েছো কেন? রহিম কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। সে শুধু হাঁপাতে হাঁপাতে বলল, কালো কালো দিকে কেউ আছে। সালমা চুপ করে গেল তৎক্ষণাৎ। তার মুখের রঙ যেন ফ্যাকাশে হয়ে উঠল। সালমা ধীরে ধীরে বলল, আমার দাদি বলতেন, ওই দিঘিতে কাউকে ডেকে নিলে সে আর আগের মতো মানুষ থাকে না। এই কথাটা শুনে রহিমের বুকের ভিতরটা যেন খুব জোরে কাঁপতে শুরু করলো। পরের দিন সকালে রাতটা কোনো মতে কাটলো। ভোরে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রহিম রাতে কালো দিঘিতে গিয়েছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাশেম চাচা নিজে রহিমের বাড়িতে এলেন। তিনি অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর খুব নিচু গলায় সে বলল, তুই যা দেখেছিস সেটা নতুন কিছু নয়। রহিম যেন বিস্মিত হয়ে গেলেন। মানে? হাশেম চাচা তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ঠিক তোর মতোই এক জেলে রাতের বেলা ওই দিঘিতে মাছ ধরতে গিয়েছিল। তারপর পরের দিন সকালে তার নৌকা ভেসে উঠেছিল, কিন্তু মানুষটা আর কখনো ফিরে আসে। রহিমের শরীর যেন আবারও ঠান্ডা হয়ে গেল। হাশেম চাচা আবারও বললেন,
এরপর যারা গেছে কেউ পাগল হয়ে ফিরেছে, কেউ বা আর ফিরেইনি। সেই রাতের পর থেকেই রহিমের জীবনে নতুন নতুন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে ঘুম ভাঙলে সে শুনতে পায় যেন ভেজা পা নিয়ে কেউ তার উঠোনে হাঁটছে। সে দরজা খুলতেই দেখে কেউ নেই। এরকম কয়েকদিন তার সাথে ঘটনা ঘটে, কিন্তু সে সেই দরজাও খোলে না কিংবা ছাপও অনুসরণ করে না। এরপর পর থেকেই রহিম আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু ওই কালো দিঘির ঘটনা আজও লোকমুখে প্রচলিত। কেউ আর সেদিনের পর থেকে ওই কালো দিঘিরতে মাছ ধরতে চায় না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।